আসসালামু আলাইকুম। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? 2-4-5 মিনিট লেট হয়ে যাওয়ার জন্য দুঃখিত। কারণ হচ্ছে অনেক রাত করে আপনাদের শিটটি এডিট করে ঘুমাইছি, এই জন্য 8-10 মিনিট লেট হয়ে গেল। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত বলেন। ওকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিয়েছি, আশা করছি সবাই যুক্ত হয়ে যাবে এর মধ্যে। সাউন্ড ওকে? সাউন্ড কম? আমি কথা বলাই শুরু করে নিই, সাউন্ড বেশি আসবে কোত্থেকে? ঠিক আছে, তাহলে আমি আপনাদের সবাইকে বলছিলাম যার যার মতো করে একটা খাতা বানাবেন, কারণ আমরা আজকে অনেক কিছু লিখবো, লেখালেখি করবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে যে শীটটা আজকে আমি দিব, এই শীটে আহ, এই যে শীটটা আমি রেডি করছি এটা প্রায় 37 পৃষ্ঠার একটা শীট। এই শীটের মধ্যে আপনি বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আমি বারবারই বলছি আমাদের প্র্যাকটিস হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বেসড। কারণ একেবারে স্কুলের ছেলেপেলেদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে না, ঠিক আছে? একেবারে স্কুল লেভেলের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এই জন্য আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা এই জন্য যেটা করছি, আহ, ভর্তি পরীক্ষার প্রশ্ন আপনাদেরকে বেশি অ্যাড করে দিয়েছি আমি এখানে, ঠিক আছে? ভর্তি পরীক্ষার প্রশ্ন বেশি অ্যাড করা হয়েছে। প্রায় 460টা এমসিকিউ আছে আজকের এই শীটের মধ্যে। প্রায় 460টা এমসিকিউ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। টপিকটা খুবই ছোট মনে হতে পারে, হিসাব বিজ্ঞান পরিচিতি, বাট অ্যাকাউন্টিং এর মূল বেসিকটা শিখবেন আপনি এই লেকচার থেকে। এবং এই লেকচার শিটটা আমরা একটা লেকচারে শেষ করব না। এই লেকচার শিটটা আমরা একটা লেকচারে শেষ করবো না, এটা আমরা দুইটা লেকচারে শেষ করব। আজকের একটা লেকচার এবং আরেকদিন আরেকটা লেকচার, এই দুইটা লেকচারে আমরা এই টপিকটা শেষ করবো। কারণ এখানে অনেক বেসিক জিনিস আছে, অনেক মৌলিক জিনিস আছে, এগুলা শিখতে গেলে খুব তাড়াহুড়া করা যাবে না, তো ধারাবাহিকভাবে ধীরে ধীরে আমাদেরকে আগাইতে হবে। তো হিসাব বিজ্ঞান পরিচিতির উপরে 460টা এমসিকিউ আছে। এবং আমি আপনাদেরকে আরেকটা শিট দিব এই চ্যাপ্টারের উপর থেকে, র্যাপস থেকে প্র্যাকটিস করার জন্য। মানে র্যাপসের যে প্র্যাকটিস গুলো আছে ওগুলোও আপনি এখানে পাবেন, কিন্তু আমরা যে টপিকটা পড়বো ওখানে শুধু র্যাপস থেকে আমি ওই টপিক গুলোর উপরে কিছু প্রশ্ন আপনাকে দিব, ওখানে আপনি আরো ধরে 100 কোশ্চেন পাবেন, ঠিক আছে? তাহলে 100, 460 আর 100 মিলে কিন্তু 560 এমসিকিউ হয়েছে। তারপরে আমি যেটা করব, আমি আরেকটা শীট দিব। এখন আপনারা এগুলো পড়ে কুলাইতে পারবেন কিনা এটা হচ্ছে আমার মূল বিষয়। আমি বোর্ড কোশ্চেনের উপর আপনি আরেকটা শীট দিব, আজকে বিকালে দিব এটা, ঠিক আছে? ওটা রেডি করতে পারি নাই, করে ফেলবো, সমস্যা নাই। তো আরো ধরেন আমি বোর্ড কোশ্চেনের উপর আপনাকে আরো 100 দিলাম, যদিও অন্যান্য চ্যাপ্টার গুলোর উপর এত প্রশ্ন দিব না, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা একটু বড়, এখানে অনেক ছোটখাটো জিনিস আছে, এই জন্য এখানে প্র্যাকটিসের পরিমাণটা একটু বেশি দিছি। সো ইচ এন্ড এভরি কোশ্চেন কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কিন্তু তত বেশি মানে মানে ইফিসিয়েন্সি বাড়বে। আমরা তাহলে শুরু করে দিই, কি বলেন? আমরা তাহলে শুরু করে দিই। সকাল সকাল অনেকে হয়তো বা ক্লাসে যুক্ত হতে পারবে না, পরে ক্লাসটা করে নিবে, বিশেষ করে মেয়ে স্টুডেন্ট যারা আছেন তারা। আমরা কি শুরু করে দিব, বলেন?
আর কমেন্টে একটু রেসপন্স করবেন, হ্যাঁ, সমস্যা হলে দ্রুত বলে ফেলবেন, কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বলার থাকলে একটু ফাস্ট বলবেন, ওকে। আর কোন কমেন্ট দেখতে পাচ্ছি না। জি ইনশাল্লাহ, আপনি নিয়ে যাবেন, পরের দায়িত্ব আমাদের। ওকে, ঠিক আছে, দিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। তো প্রথমে আমি শীট থেকে কিছু পড়াবো না। আমি এই যে দেখেন, এই লেকচার শিটে আমি লিখে দিচ্ছি একটা দুইটা লেকচার আমি পড়াবো, কিন্তু লেকচার শিট 1, ঠিক আছে। তো এখানে এই শীটটা যখন আপনি পড়বেন, শীটটা পড়ার ক্ষেত্রে দেখেন কত কাজ। আমি 3:30 পর্যন্ত আপনাদের শীটটা এডিট করছি, যদিও আমার শীট রেডি করা শীট। 3:30 পর্যন্ত বসে বসে শীটটা আমি এডিট করছি। পুরো শীটের কোন জায়গায় কি আছে সেগুলো আমি বোল্ড করে দিছি। এই শীট যখন পড়বেন দেখবেন যে পুরো শীটের কিছু কিছু অংশ এরকম বোল্ড করা, এরকম বোল্ড করা আছে, একটু বড় করে দেওয়া আছে। কথা কি বুঝতে পারছেন? এই বড় করে দেওয়া অংশগুলো আপনি একটু বেশি করে পড়বেন। তাহলে এই শীটটা যখন কেউ পড়বেন তাহলে কি করবেন, শীটের যে অংশটুকু বড় করে দেওয়া, হ্যাঁ। আর একটু আমাদের ক্লাসে একটু একটু নেটের প্রবলেম হয়, আমি 2 দিনের মধ্যে নেটের প্রবলেমটাও সলভ করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। একটা ভালো রাউটার নিচ্ছি, এই রাউটারের জন্য নেট কানেকশনটা একটু দুর্বল। আচ্ছা, তো যে অংশগুলো এরকম করে বোল্ড করে দেওয়া আছে এই অংশটা আপনি একটু বেশি করার চেষ্টা করবেন, ওকে। তাহলে চলেন আমরা শুরু করে দিই আলোচনা। প্রথমে আমরা যে টপিকটা পড়বো, যে অংশটা পড়বো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানটা আসলে কি। হিসাব বিজ্ঞান কাকে বলে এটা আমরা অলমোস্ট সবাই জানি, আরো ভালো করে জানবো যখন আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা বলবো। মানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটাকে আসলে হিসাব বিজ্ঞান বলে। আপনি যদি এই জায়গাটা এই জায়গাটাতে একটু খেয়াল করেন, আমি এই যে এই লাইনটা যেটা আমি একটু বোল্ড করে দিছি, লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। মানে হিসাব বিজ্ঞান বলতে বেসিক্যালি বোঝানো হয় আপনার সামনে অনেকগুলো ঘটনা দেওয়া হবে, সেই ঘটনাগুলো থেকে আপনি আর্থিক লেনদেনগুলো চিহ্নিত করবেন, এই আর্থিক লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করবেন, এবং দিন শেষে এই লিপিবদ্ধ করা লেনদেনগুলো থেকে অ্যানালাইসিস করে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবহারকারী যারা প্রাসঙ্গিক ব্যবহারকারী তাদেরকে আপনি তথ্য সরবরাহ করবেন। এইটাই হচ্ছে হিসাব বিজ্ঞান, এই পুরো প্রসেসটাই হচ্ছে হিসাব বিজ্ঞান, ঠিক আছে। তাহলে হিসাব বিজ্ঞান তার কাজ শুরু করে কিসের মাধ্যমে বলেন তো? লেনদেন শনাক্তকরণের মাধ্যমে। তো চলেন আমরা হিসাব বিজ্ঞানের এই প্রসেসটা আগে দেখবো। তাহলে প্রথমে খাতার মধ্যে আমরা যেটা দিয়ে শুরু করব, টপিকের নাম দিব আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি, আর আমরা পড়া শুরু করব কি দিয়ে? আমরা পড়া শুরু করবো হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া দিয়ে। আমি ফ্রি ক্লাস ওই টপিক পড়াইছি, কিন্তু এখানে আমার A to Z আমি পড়াবো, অনেকে আমার ফ্রি ক্লাস করেন নাই। তাহলে আমরা শুরু করতেছি কি দিয়ে বলেন তো? হিসাব বিজ্ঞান প্রক্রিয়া দিয়ে, ঠিক আছে। তো এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টা মনে রাখবেন? 3টা। আপনি লিখবেন মাঝামাঝি, খেয়াল করেন খাতাটার মাঝামাঝি লিখবেন, তাহলে এই সাইডে ডান সাইডে কিছু ইনফরমেশন অ্যাড করা যাবে, বাম সাইডে কিছু ইনফরমেশন অ্যাড করা যাবে, এমন ভাবে লিখবেন। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 1 নম্বর ধাপটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আমার সামনে ওই যে বললাম হিসাব বিজ্ঞান যেমন একবারে আপনি মানে রিয়ালিটির সাথে মিলানোর চেষ্টা করবেন। আপনার যখন একটা জাবেদার অঙ্ক দেওয়া মানে ম্যাথ দেওয়া হয়, আপনি কি করেন? ওই ঘটনাগুলো থেকে, ওখানে অনেকগুলো ঘটনা থাকে, আপনাকে আর্থিক লেনদেনগুলো খুঁজে বের করতে হয়, বা ক নাম্বার প্রশ্ন থাকে কোনগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করে, এরকম প্রশ্ন থাকে না? তাহলে আমাদের প্রথম কাজে হচ্ছে লেনদেন শনাক্ত করা। মানে লেনদেন লাগবে আমার ভাই, আমি ঘটনা দিয়ে হিসাব বিজ্ঞান কোনো কাজ করতে পারবে না। তাহলে হিসাব বিজ্ঞান কি বুঝাইতেছে? হিসাব বিজ্ঞান বুঝাইতেছে আমাকে লেনদেন দাও। সব ঘটনা হলে আমি আমি আমার কাজ করতে পারবো না। আমার কাজ করতে গেলে আমাকে কিছু আর্থিক লেনদেন তোমাকে দিতে হবে, কিছু আর্থিক ঘটনা আমাকে দিতে হবে। তো হিসাব বিজ্ঞান তার প্রথম কাজটাতে কি করে খেয়াল করেন, মূল বিষয়টা কি? সে প্রথমে কি করে? সে প্রথম হচ্ছে লেনদেন শনাক্ত করে। মূল বিষয়টা হচ্ছে, মূল ফাইন্ডিংটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ করা। আচ্ছা, লেনদেন যখন শনাক্তকরণ করা শেষ, এই লেনদেন শনাক্তকরণ করা হয়েছে, সে বুঝে গেছে এই ঘটনাগুলা লেনদেন। তো লেনদেন ঘটনা থেকে লেনদেন কিভাবে হয়? লেনদেন যখন আমরা শনাক্তকরণ করি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কিছু বেসিক জিনিস থাকা বাধ্যতামূলক। মানে একটা লেনদেন শনাক্তকরণ করতে গেলে কিছু জিনিস থাকা একবারে ফরজ। কি কি থাকা ফরজ খেয়াল করেন। থাকা ফরজ হচ্ছে একটা ঘটনার সাথে কমপক্ষে কয়টা পক্ষ থাকতে হবে? 2টা পক্ষ থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা।
মানে ডাবল এন্ট্রি সিস্টেম যেখান থেকে আসছে, দোতরফা দাখিলা পদ্ধতি লুকা বেসেল যেটা আবিষ্কার করছে, যে একটা লেনদেনের কমপক্ষে দুইটা পক্ষ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টাকার অঙ্ক থাকতে হবে। কি থাকতে হবে? টাকার অঙ্ক থাকতে হবে। মানে আমি আপনাকে কিছু টাকা দিব, কিছু টাকার পণ্য ক্রয় করা হলো, কিছু টাকার পণ্য বিক্রি করা হলো, এই টাইপের ঘটনা দিয়ে লেনদেন বলা যাবে না। লেনদেন হইতে হলে স্পেসিফিক একটা অ্যামাউন্ট ওইটার সাথে রিলেটেড থাকতে হবে। এবং 3 নাম্বার যে পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? আর্থিক অবস্থার পরিবর্তন। ঠিক আছে? তাহলে খেয়াল করেন, লেনদেন শনাক্তকরণ করতে গেলে আমাকে মিনিমাম এই 3টা বৈশিষ্ট্য আমাকে ভালো করে মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে? তো সব ঘটনা আপনি যখন এই ঘটনার সাথে ঘটনা থেকে যখন আপনি লেনদেন খুঁজে বের করতে যাবেন, অনেক ঘটনার সাথে এই 3টা জিনিস আপনি মিলাইতে পারবেন না। মানে এই সব ঘটনাকে কিন্তু আপনি তখন কি বলতে পারবেন না, লেনদেন বলতে পারবেন। যেমন ধরুন হচ্ছে 20,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তো দেখেন এখানে ম্যানেজার নিয়োগ দিচ্ছেন আপনি, প্রতিষ্ঠান দুইটা পক্ষ আছে, 20,000 টাকাও আছে, কিন্তু ম্যানেজার হিসেবে যে তারা নিয়োগ দিচ্ছেন, এখানে আপনার কি কোনো টাকা গেছে? তার কি কোনো টাকা দিচ্ছেন? আপনি দেন নাই। কিন্তু তাহলে 3টা বৈশিষ্ট্যের মধ্যে 2টা মিলছে, আরেকটা কিন্তু মিলে নাই। সুতরাং এটা একটা ঘটনা, এটা আর্থিক লেনদেন নয়। মানে এটা একটা আর্থিক ঘটনা কিন্তু আর্থিক লেনদেন নয়। আর্থিক ঘটনা বলা যাবে না, কারণ এখানে অর্থের লেনদেন আদান প্রদান হয় নাই। পরবর্তী মাসে যখন তারিখে আমি বেতন দিব, তখন এটা আর্থিক লেনদেন হবে। তাহলে আমরা কি একটা মানে প্রমিনেন্ট একটা কোট আছে যে সকল ঘটনাই লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা। মানে সকল ঘটনাই লেনদেন, কিন্তু সকল মানে কি সরি, সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। এরকম অনেক ঘটনা আছে, ফরমায়েশ প্রদান, তারপরে ধরুন হচ্ছে কি বলে মালিক হঠাৎ করে মারা গেল, ম্যানেজার হঠাৎ করে মারা গেল, এই সকল ঘটনাকে আসলে কি বলা যাবে না, লেনদেন বলা যাবে না। এইটাই একটা প্রবাদ ছিল, সজল বলছে অবশ্য, সব ঘটনা লেনদেন, কিন্তু সব ঘটনা লেনদেন না, কিন্তু সব লেনদেনই ঘটনা। এটা আমরা সবাই একমত। ওকে, লেনদেন শনাক্তকরণ শেষ। এবার লেনদেন তো আমার লিখতে হবে নাকি? তাহলে এবার দ্বিতীয় কাজ কি করা? লেনদেন লিপিবদ্ধ করা। লেনদেন এবার আমি লিখে ফেলবো। কি লিখবো বলেন? আমার কাজ কি? তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজটা কি বলেন তো? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজটা ছিল লেনদেন শনাক্ত করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে কি করা? লেনদেন লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের বলতে পারেন, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বাদ দেন। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ, পরীক্ষা প্রশ্ন আসলে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি? আপনি উত্তর করবেন কি? লেনদেন শনাক্তকরণ। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় কাজ কি? লেনদেন লিপিবদ্ধ করুন। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় কাজ কি? লেনদেন লিপিবদ্ধ। এবার এই জায়গায় আবার কিছু ঘটনা আছে। কি ঘটনা আছে? লেনদেন লিপিবদ্ধকরণের আবার কিছু নির্দিষ্ট মানে প্রসেস আছে। লেনদেন লিপিবদ্ধকরণ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, লেনদেন বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে বলেন? লেনদেন বিশ্লেষণ। প্রথমে লেনদেনের বিশ্লেষণ করবেন। বিশ্লেষণটা কি আসলে? বিশ্লেষণটা হচ্ছে যে একটা ঘটনা, যেমন ধরুন বেতন প্রদান, এটা একটা মানে হচ্ছে লেনদেন হিসেবে আপনি শনাক্তকরণ করে ফেলছেন। যখন এটা আপনি লিপিবদ্ধ করতে যাবেন, তখন আপনার প্রথম কাজ কি করতে হয়? কি করেন আপনি? এটা ডেবিট কি করবেন, ক্রেডিট কি করবেন, কত টাকা দ্বারা ডেবিট ক্রেডিট করবেন, তারিখ কি লিখবেন, ব্যাখ্যা কি লিখবেন, এগুলো অ্যানালিসিস করেন না? এটা হচ্ছে বিশ্লেষণ। যখন লেনদেন বিশ্লেষণ করা শেষ, একেবারে প্রথমে বিসমিল্লাহ করে আমরা কোন বইতে লেনদেনটা লিপিবদ্ধ করি বলেন তো? আমরা লিপিবদ্ধ করি হচ্ছে জাবেদাতে। এই জন্য এটাকে বলবো আমরা হচ্ছে জাবেদা ভুক্তকরণ। কি বলবো? জাবেদা ভুক্তকরণ। ঠিক আছে? কি বলবো? জাবেদা ভুক্তকরণ। তাহলে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া নাম দিয়ে দিলাম। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কি বলেন তো? প্রথম ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদা ভুক্তকরণ। আচ্ছা, জাবেদায় লেখার পর আমরা লেনদেন গুলো কোথায় লিখি বলেন তো? আমরা লিখি খতিয়ানে। এই জন্য এটার নাম হচ্ছে খতিয়ান ভুক্তকরণ। খতিয়ান ভুক্তকরণ। তাহলে হিসাব বিজ্ঞান হিসাব লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার তৃতীয় ধাপ কি? খতিয়ান ভুক্তকরণ। তাহলে খেয়াল করেন, খুবই মজার একটা জায়গায় যায় না, মানে খুবই ইম্পর্টেন্ট আর কি। আমরা পড়তেছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া পড়তে গিয়ে আমরা আবার পেয়ে গেলাম লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। কি পেয়ে গেলাম বলেন তো? লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপও যেমন 3টা, লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপও কয়টা? 3টা। লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপও কয়টা? 3টা। কি কি বলেন? লেনদেন বিশ্লেষণ, লেনদেন কি? বিশ্লেষণ, তারপরে কি? জাবেদা ভুক্তকরণ, তারপরে কি? খতিয়ান ভুক্তকরণ। কথা কি বুঝতে পারছেন কিনা? এই 3টা ধাপকে, অর্থাৎ এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে আরেকটা নামে ডাকা হয়। কেউ কি জানেন কি নামে ডাকা হয়?
এই লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া। কি নাম বলেন তো? হিসাব রক্ষণ প্রক্রিয়া, বুক কিপিং, ইংলিশে বলে কি? বুক কিপিং। তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টা দেখেন তো? হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ পেলাম কয়টা? 3টা। এই 3টা হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া আছে বা ধাপ আছে, সেই ধাপটাকে বলা হয় হিসাব রক্ষণ। তাহলে বুঝতে পারতেছেন হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণের মধ্যে একটা পার্থক্য কিন্তু আপনার কাছে জানতে চাইতে পারে। যারা অ্যাকাউন্টিং থেকে পড়ালেখা করছেন তাদের কিন্তু বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং এর মধ্যে ডিফারেন্সটা বিভিন্ন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে। হিসাব বিজ্ঞানের একটা হোল প্রসেস, সেই প্রসেসের একটা পার্ট হচ্ছে হিসাব রক্ষণ, মানে বুক কিপিংটা হচ্ছে সেই প্রসেসের একটা পার্ট। কথা বুঝতে পারছেন কিনা? দেখেন হিসাব বিজ্ঞানের পরিধি কিন্তু অনেক ব্যাপক। লেনদেন শনাক্তকরণটা কিন্তু লেনদেন মানে হিসাব রক্ষণের কাজ না। হিসাব রক্ষণের কাজ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ করে ফেলা। তাহলে হিসাব বিজ্ঞান কিন্তু তার কাজ করে দিচ্ছে, আগায় দিচ্ছে, তাই না? হিসাব বিজ্ঞানের কাজ করে দেয়, তারপরে সে হচ্ছে কাজটা তার শুরু করে। তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়া হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ, যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার বা হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধ অংশের কাজ সম্পাদন করে থাকে। সিডের পার্থক্য আছে, বাট বেসিক জিনিসটা হচ্ছে এটা। আশা করছি বুঝতে পারতেছেন। নেট সমস্যা কি সবার হচ্ছে? মনে তো হয় না, আমার এখানে তো কোনো নেট সমস্যা হচ্ছে না। আশা করছি এই প্রক্রিয়াও আপনার শেষ। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 3 নাম্বার ধাপটা কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার এই বুক কিপিং লিখে রাখেন। হিসাব রক্ষণ প্রক্রিয়া, হিসাব রক্ষণ ইংলিশটা বুক কিপিং। বুক একসাথে শব্দ হবে, কিপিং, বুক কিপিং। ওকে, 3 নম্বর ধাপটা হচ্ছে তথ্য সরবরাহ করুন। 3 নম্বর ধাপ কি? তথ্য সরবরাহ করুন। 3 নম্বর ধাপ কি? তথ্য সরবরাহ করুন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমি কি করব? 3 নম্বর ধাপে এসে আমি তথ্য সরবরাহ করব। আমার যারা ব্যবহারকারী, আমরা হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী সবাই জানি 2 ধরনের। হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহারকারী কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের ব্যবহারকারী কি? অভ্যন্তরীণ, আর হচ্ছে বাহ্যিক, আছে না? ওই ব্যবহারকারীদেরকে আমার কি করতে হবে? তথ্য সরবরাহ করতে হবে। সো এই তথ্য সরবরাহটা আমরা কিসের মাধ্যমে করব? তথ্যগুলো তো আমার সরবরাহ করতে হবে কোন একটা মাধ্যমে। বাজারে গেছেন, ব্যাগে করে বাজার নিয়ে আসছেন, এই যে আপনি হিসাব বিজ্ঞানের তথ্য সরবরাহ করবেন, একটা মাধ্যমে তো তথ্যগুলো সরবরাহ করতে হবে। সে তথ্যগুলো সরবরাহ করবো আমরা কিসের মাধ্যমে? বিভিন্ন আর্থিক প্রতিবেদনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্থিক প্রতিবেদন, অথবা আপনি স্পষ্ট করে লিখলে দিতে পারেন আর্থিক বিবরণী। আচ্ছা যাই হোক, আর্থিক বিবরণী, ঠিক আছে? তাহলে শুধু আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী না, যে কোনো হিসাব বিজ্ঞানের যে কোনো স্টেটমেন্টের মাধ্যমে আপনি আসলে হিসাব বিজ্ঞানের তথ্যগুলো সরবরাহ করবেন, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করেন, তাহলে এই যে হিসাব বিজ্ঞান ফাইনালি কাজ শুরু করার পরে আপনাকে কি দিচ্ছে? এই বিভিন্ন আর্থিক প্রতিবেদন আপনাকে সাপ্লাই করতেছে, তাই না? তাহলে হিসাব বিজ্ঞান আপনাকে আউটপুট হিসাবে কি দিচ্ছে? এই বিভিন্ন আর্থিক প্রতিবেদন গুলা দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের কি? আউটপুট। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের কি? আউটপুট। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের আউটপুট কি, তাহলে উত্তর হবে কি? বিভিন্ন আর্থিক প্রতিবেদন। এর পাশাপাশি বিভিন্ন প্রতিবেদন, যেমন অনুপাত বিশ্লেষণ বলেন, যে কোনো স্টেটমেন্টকে আপনি কি করতে পারেন? এই আউটপুট বলতে পারেন হিসাব বিজ্ঞানের এইগুলোর মাধ্যমে। বেসিক্যালি আর্থিক বিবরণীর যে 5টা পার্ট আছে, এর মাধ্যমে আমরা রিলেভেন্ট ডেটাগুলো আমরা আমাদের রিলেভেন্ট ইউজারদের কাছে আমরা সরবরাহ করি। আমরা আর্থিক বিবরণীর বিস্তারিত ধীরে ধীরে ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা শিখবো। তাহলে এখন আমি প্রথমেই লেনদেন দিয়ে শুরু করলাম, ফাইনালি আমার 3 নাম্বার কাজ, হিসাব বিজ্ঞানের 3 নাম্বার কাজটা কি? তথ্য সরবরাহ করা, তাই না? ইনফরমেশন শেয়ারিং অথবা প্রোভাইডিং ইনফরমেশন টু দি রিলেভেন্ট ইউজার, প্রোভাইডিং আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন। তারপর হচ্ছে এই যে এই পার্টটা লিপিবদ্ধ করতেছি আমি, তাই না? তো লিপিবদ্ধ করার পরে আমি ফাইনালি এসে আমি কি করতেছি? আমি তথ্যগুলো সরবরাহ করে দিচ্ছি। ওকে, এখন আসেন এখান থেকে আরেকটা জিনিস একটু জানতে হবে। হিসাব বিজ্ঞান তাকে আপনি কম্পিউটারের সাথে যদি কম্পেয়ার করেন, মানে কম্পিউটারের সাথে যদি তার কাজগুলোকে আপনি অ্যানালাইসিস করে দেখেন, দেখবেন কম্পিউটার মতো কাজ করে। আপনি হিসাব বিজ্ঞানকে প্রথমে একটা ইনপুট দিচ্ছেন, কি ইনপুট দিচ্ছেন বলেন তো? হিসাব বিজ্ঞানকে প্রথমে আপনি লেনদেন ইনপুট দিচ্ছেন, তারপরে লেনদেন গুলারে সে মাঝখানে এসে প্রসেস করছে। তাহলে এই পার্টটা আমরা কম্পিউটারের সাথে নাম লিখে কি নাম দিতে পারি? প্রসেসিং, তাই না? এটাকে আমরা প্রসেসিং নাম দিতে পারি। আর এখানে আমি শুরুতে কি দিছি? ইনপুট দিছি। কি ইনপুট দিছি? লেনদেন ইনপুট দিছি। এই জন্য হিসাব বিজ্ঞান তাহলে তার কাজ শুরু করে কি দিয়ে? লেনদেন দিয়ে। তাহলে এই লেনদেনটাকে বলা হয় মূল উপাদান। কি বলা হয় বলেন তো? এই লেনদেনকে বলা হয় মূল উপাদান। মূল
উপাদান অথবা ইনপুট অথবা কাঁচামাল, কি বলবেন যা বলতেছেন, কাঁচামাল। তাহলে হিসাব বিজ্ঞান তার কাজটা শুরু করতেছে কোত্থেকে? এই লেনদেন শনাক্তকরণের মাধ্যমে, মানে লেনদেন দিয়ে সে তার কাজটা শুরু করতেছে। তাহলে লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উপাদান বলেন, মূল ইনপুট বলেন, কাঁচামাল বলেন, যাই বলেন, হিসাব বিজ্ঞান এর মাধ্যমে তার কাজটা শুরু করে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এখন সে প্রসেস করছে, প্রসেস করে আমাকে কি দিছে? প্রসেস করে আমাকে আউটপুট দিচ্ছে। সেই আউটপুট গুলা কি? আউটপুট গুলো হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিবেদন সে আমাকে তৈরি করে দিচ্ছে। তাহলে হিসাব বিজ্ঞানের ইনপুটও পরীক্ষা প্রশ্ন আসতে পারে, হিসাব বিজ্ঞানের আউটপুট থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এবার আরেকটা জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। কি থেকে প্রশ্ন আসবে? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যে যাওয়ার আগে এই জায়গাটা একটু আমি আর একটু বলে দিই। এই যে জাবেদা যখনই পড়বেন, জাবেদা শব্দটার সাথে সবসময় একটা শব্দ রিলেভেন্ট করবেন, এটা হচ্ছে প্রাথমিক। জাবেদা শব্দের সাথে কি রিলেভেন্ট করবেন? প্রাথমিক। যে জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের এমন একটা বই যেখানে লেনদেন গুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়। কি করা হয় বলেন তো? প্রাথমিকভাবে, একবারে প্রথম অবস্থায় যে লেনদেন লিপিবদ্ধ করে, এটা হচ্ছে জাবেদা। আর খতিয়ানটা হচ্ছে যেখানে স্থায়ীভাবে লেনদেন সংরক্ষণ করা হয়। কিভাবে বলেন তো? স্থায়ীভাবে। কিভাবে? স্থায়ীভাবে লেনদেন সংরক্ষণ করা হয়ে থাকে। এই খতিয়ানের কিন্তু আর কয়েকটা নাম আছে, আমরা চাইলে নামগুলা লিখতে পারি, আমাদের এখানে আর জায়গা নেই। খতিয়ানটার নাম হচ্ছে স্থানান্তরকরণ। খতিয়ানটার নাম কি? স্থানান্তরকরণ, শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীবিন্যাসকরণ। হ্যাঁ, স্থানান্তরকরণ, শ্রেণীবিন্যাসকরণ, স্থানান্তরকরণ, শ্রেণীবিন্যাসকরণ। আর জাবেদার তো প্রাথমিক বই বললাম, দৈনন্দিন দাখিলার বই, মৌলিক বই, মূল বই, এইগুলো আমরা হচ্ছে জাবেদাকে বলে থাকি। যাই হোক, এখন প্রাথমিক উদ্দেশ্য আর প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা দাপ পড়লাম না, এই দাপের প্রথম দুইটা, খেয়াল করেন, এই দাপের প্রথম দুইটাকে আমি একসাথে বলতে পারি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। কি বলতে পারি? প্রাথমিক উদ্দেশ্য। কি বলবো? প্রাথমিক উদ্দেশ্য। তাহলে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি বলেন? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। এরপরে এই 3 নম্বর ধাপটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান অথবা মূল উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান অথবা মূল উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান অথবা মূল উদ্দেশ্য হচ্ছে কি করা? তথ্য সরবরাহ করা। এই জন্য কখনো কখনো 9-10 এর বইতে দেখা যাবে যে, দেখেন, তথ্য সরবরাহ করে কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। আর্থিক বিবরণীর মধ্যে কি আছে? বিশদায় বিবরণী আছে, আর্থিক অবস্থার বিবরণী আছে। তো বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা কি নির্ণয় করি? বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করি। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত পত্রের মাধ্যমে আমরা কি নির্ণয় করি? আর্থিক অবস্থা নির্ণয় করি। এই আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করাও হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য, নট প্রধান উদ্দেশ্য, অন্যতম প্রধান উদ্দেশ্য। কথা কি বুঝেন? অন্যতম প্রধান উদ্দেশ্য, কিন্তু মানে প্রধান উদ্দেশ্য তো একটা, এর মধ্যে আর এই প্রধান উদ্দেশ্যের কিছু সাব ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরির একটা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিবেদন বা আর্থিক মানে হচ্ছে বিবরণী প্রস্তুত করা। তো দেখেন, আমরা এখান থেকে এই জিনিসগুলো জানলাম। এই জিনিসগুলো জানার পাশাপাশি একটা জিনিস কিন্তু এখানে আমরা শিখলাম যে লেনদেনকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানের মূল উপাদান বলা হয়। লেনদেন হিসাব বিজ্ঞানের কি বলা হয়? মূল উপাদান। এখন এই লেনদেন গুলো আমি কার উপর বেস করে বের করলাম? এই যে বৈশিষ্ট্যগুলো লিখছিলাম না, এই বৈশিষ্ট্যগুলোর উপর বেস করে আমি কিন্তু কি করছি? আমি লেনদেন শনাক্তকরণ করছি। এখন এই বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি কার? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে? তাইলে আমরা কি বলতে পারি না যে আমরা লেনদেন গুলো ফাইন্ড আউট করছি দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে? তাহলে হিসাব বিজ্ঞান শুরু হয়েছে কার উপর বেস করে? কার উপর পা রেখে? দুতরফা দাখিলা পদ্ধতির উপর। দুতরফা দাখিলা পদ্ধতি যদি আমরা না বলে দিত যে একটা লেনদেন হইতে হলে দুইটা পক্ষ থাকবে, তাইলে তো আমি ঝামেলা পড়ে যেতাম। আমাকে একটা পক্ষ থাকলেও লেনদেন, নিজের কাছে নিজের পণ্য বিক্রি করছি, এটারও লেনদেন ধরা লাগতো, ঠিক আছে? তো আমরা তাহলে লেনদেন শনাক্ত করতেছি দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে, মানে হিসাব বিজ্ঞান তার কাজই করে আসলে দুতরফা দাখিলা পদ্ধতির উপর বেস করে। এই জন্য এই দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের কি বলা হয়? মূল ভিত্তি বলা হয়। কি বলা হয়? মূল ভিত্তি বলা হয়। তাহলে মূল উপাদান লেনদেন, মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। মূল উপাদান লেনদেন, মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। কথা কি ক্লিয়ার? এখন পর্যন্ত এই স্লাইডে আমি যা যা লিখছি এখানে, এই সবকিছু আপনার ক্লিয়ার কিনা আমাকে দ্রুত কমেন্টে লিখে দেন এক কথা। এবং সব খাতা লিখতে হবে, প্রত্যেকটা লাইন খাতার মধ্যে লিখবেন, প্রত্যেকটা লাইন খাতার মধ্যে লিখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। বলেন, একটু দ্রুত কমেন্ট করবেন, কারণ আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু। এ পর্যন্ত কি ক্লিয়ার কিনা? আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করতেছি না, একেবারে সলিডলি আমি ধারাবাহিকভাবে যাওয়ার চেষ্টা করছি।
বলেন। সবাই প্লিজ, সবাই একটু রেসপন্স করবেন, সবাই। আশাদুল ইসলাম খোকন ভাই ক্লিয়ার। বিভিন্ন চাকরি পরীক্ষা টরীক্ষা যখন দিতে যাবেন, এই যে অ্যাকাউন্টিং প্রসেসের ধাপ কয়টা? 3টা। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনি ফেস করবেন। সুমন ভাই ক্লিয়ার। যারা ক্লাসে আছেন, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলবেন, যে ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। একেবারে সংকোচ বোধ করবেন না, নির্দ্বিধায় প্রশ্ন করবেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন, মুখ বন্ধ করে বসে থাকলে কিন্তু আর এখান থেকে আপনি কিছু শিখে যাইতে পারবেন না। এনামুল হক ভাই ক্লিয়ার। দেখছেন সকালবেলা মেয়েরা ক্লাসে নাই, মেয়েরা সব কাজে ব্যস্ত, রান্না বান্না করতেছে, আপনারা নামাজ পড়ে এসে খেতে হবে। সরি বোন, আপনাদের জন্য এই ক্লাসের টাইমটা হয়তো ঠিক না, কিন্তু কিছু করার নাই। বাকিদেরকে ক্লিয়ার না? রুনা পারবেন ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা কিন্তু করতেছি, আমরা এবার প্র্যাকটিস করব এখান থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নর্মালি এই জায়গাটা থেকে এইচএসসি লেভেলের প্রশ্ন একটু কম আসে, কিন্তু এডমিশনে অনেক বেশি আসে। তো এই জন্য এডমিশন লেভেলে এই জায়গা থেকে কি প্রশ্ন আসছে এইটা একটু এবার আমরা একটু দেখার চেষ্টা করবো, কেমন? আমি এই শীট আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। এই রেস বইটা এই জন্য কিনতে বলছি, দেখেন কত ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনাদের পড়তে সুবিধা হবে। ওকে, চলেন শুরু করে দেন। কি কি প্রশ্ন আসে একটু না দেখলে তো আপনি বুঝবেন না যে ওই টপিকটা থেকে কি টাইপের। স্যার আগের সময়টা ছিল না ক্লিয়ার, মানে কি বলছেন বুঝিনি। আয়েশা সিদ্দিকার বৃষ্টি, হ্যাঁ সেটাই বলতেছি। যাই হোক, আসেন শুরু করি। এটাই আপনার সব থেকে বড় দায়িত্ব। সন্তান, ছেলে সন্তান, হাজবেন্ড, পরিবারকে সময় দেন। আর চাকরির যদি মানে হচ্ছে মেজার করি, মানে বাহিরে চাকরি করা আর বাসায় সবকিছু মেনটেন করা, বাসার যে পরিমাণে কাজ সেটা চাকরি থেকে অনেক বেশি। তো চলেন আমরা এই 1 নম্বর প্রশ্নটা একটু দেখেন কি বলা আছে। বলছে কোনটি হিসাব প্রক্রিয়ার একটি ধাপ নয়। হিসাব প্রক্রিয়া মানে কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। হিসাব ধাপ নয়, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়। খেয়াল করেন তো কোনটা, কোনটাকে আপনি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ বলবেন না? খেয়াল করার চেষ্টা করতে হবে। আমরা প্রথমেই নির্বাচন করি। নির্বাচন করে মানে কি? ওই যে শনাক্তকরণ বলছি না, এই শনাক্তকরণটাই হচ্ছে নির্বাচন। আমরা নির্বাচন করি, আমরা লেনদেন লিপিবদ্ধ করি। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে আমরা লেনদেন লিপিবদ্ধ করি। এই লিপিবদ্ধকরণ করতে গিয়ে আমরা শ্রেণীকরণ করি। শ্রেণীকরণ কোথায় করি? খতিয়ান ভুক্তর মধ্যে আমরা শ্রেণীকরণ করি, করি না? এরপরে আমরা তথ্য পরিবেশন করি। তথ্য পরিবেশন মানে কি? তথ্য সরবরাহ করি, সরবরাহ করি। ঠিক আছে, তাহলে দেখেন তো, আপনার এই যে একটু ডিপ কনসেপ্ট জানতে হবে। এডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু আপনার দেখা মাত্র উত্তর করলে আপনি ভুল করবেন। যেমন হচ্ছে আব্দুর রহমান ভাই দেখে উত্তর করে দিয়েছে ভুল, কিন্তু আব্দুর রহমান ভাইটা হয়েছে, আরশাদুল ইসলাম খোকন ভাইটা হয়। তো এই যাচাইকরণ, এই যাচাইকরণ বা সংক্ষিপ্তকরণের কাজটা আমরা কোথায় গিয়ে করব? আমরা এই কাজ এইখানে করব না। এই কাজ বেসিক্যালি কিসের মাধ্যমে করা হয়? রেওয়া মিলের মাধ্যমে করা হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং এইটা নিয়ে আপনার কি করা দরকার নাই, আপাতত চিন্তা করা দরকার নাই। ঠিক আছে, যাচাইকরণ বলতে আমরা কোনো কিছু পাইছি এখানে? যাচাইকরণ, সংক্ষিপ্তকরণ, এগুলা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়, এটা এর প্রক্রিয়ার বাইরে। ঠিক আছে, এটা রেওয়া মিলকে বোঝায়। দেখেন এরপরে একটা প্রশ্ন দেখেন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। কতবার আসছে পরীক্ষায় দেখেন? 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার আসছে একই প্রশ্ন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কয়বার আসছে? 7বার আসছে প্রশ্ন। ঠিক আছে, তো দেখেন হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি করে? আপনাদেরকে কি শিখেছি বলেন তো? তথ্য সরবরাহ করব, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবো। যারা আমার তথ্য ব্যবহার করতে আগ্রহী, এরা কারা? এরা হচ্ছে এরা, তাই না? আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, তাই কিনা? শিখেছি কিনা বলেন? শিখেছি। ওকে, এবার আসেন 3 নম্বর প্রশ্ন দেখেন। 3 নম্বর প্রশ্ন কি ইনশাল্লাহ যা পড়াবো ওগুলা যদি ক্যাপচার করতে পারেন সব ক্লিয়ার হয়ে যাবে। নিচে কোনটি লেনদেন লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? মানে সিরিয়ালটা পড়ছি না, লেনদেন বিশ্লেষণ করছি, জাবেদা করছি, খতিয়ানভুক্ত করছি, এই ক্রমটা আপনার কাছে জানতে চাইছে। সো প্রথমে আমরা বিশ্লেষণ খুঁজে বের করব। এখানে বিশ্লেষণ আছে, এখানে বিশ্লেষণ আছে, বাকি সব কাটা। ঠিক আছে,
তো বিশ্লেষণের পরে আমি জাবেদা করছি, তাহলে এখানে স্থানান্তরকরণ চলে আসছে। স্থানান্তরকরণ বলতে কাকে বোঝাচ্ছে? স্থানান্তরকরণ বলতে বলছে খতিয়ান। আমরা তো খতিয়ান করি না, আমি কিন্তু আপনাকে বলছি অল্টারনেটিভ নামগুলো লিখে নেন। স্থানান্তরকরণ, শ্রেণীবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, এগুলো খতিয়ানকে বোঝায়। তাহলে আমরা বিশ্লেষণের পরে করছি জাবেদা, তারপরে করছি স্থানান্তর। বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, সিম্পল জিনিস। বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, ঠিক আছে। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? দুতরফা মানে লেখাইতেছে দুতরফা, দুইটা পক্ষ থাকতে হবে। কয়টা পক্ষ থাকতে হবে? দুইটা পক্ষ। দেখেন তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কি আপনার জন্য কঠিন মনে হচ্ছে? সব থেকে কঠিন প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। যদি এই টপিকটা ইজি, এখানে এত কঠিন প্রশ্ন করার জায়গা নাই। এবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা একটু দেখতে পারি। বলছে এই প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর হচ্ছে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিচে কিন্তু হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ 9। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া দেখেন, চিহ্নিতকরণটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ। 3 নম্বর ধাপ হচ্ছে যোগাযোগকরণ। যোগাযোগ মানে কি? তথ্য সরবরাহ করা। সরবরাহকরণ মানে তথ্য সরবরাহ করে তো আপনার যে রিলিভেন্ট ইউজার আছে, যারা আপনার তথ্য ব্যবহার করতে আগ্রহী, তাদের সাথে আপনি যোগাযোগ স্থাপন করবেন। ওটা হচ্ছে আপনার হচ্ছে যোগাযোগটাই তথ্য সরবরাহ করেন। এই তথ্য পরিবেশন নানান মানে নানান সময় এটাকে ডাকা হয়ে থাকে, কোনো সমস্যা নেই। ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা হিসাব বিজ্ঞান পদ্ধতির কোন, এই যে দেখেন কি বলছে এখানে, ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা। পর্যালোচনা মানে কি বলেন তো? বিশ্লেষণ। পর্যালোচনা মানে কি? বিশ্লেষণ। বিশ্লেষণ করার পর হিসাব বিজ্ঞান পদ্ধতির কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? যখন আমার বিশ্লেষণ করা শেষ, তখন আমি লিখবো। কোথায় লিখবো? জাবেদায় লিখবো। কোথায় লিখবো? জাবেদাতে লিখবো। কথা বুঝতে পারতেছেন কোন জায়গা থেকে প্রশ্ন আসে? দুতরফা দাখিলা পদ্ধতির জনক কিরা, এটা নিয়ে প্রশ্ন দরকার আছে। দুতরফা দাখিলার জনক হচ্ছে লুকা দি পেসিওলি। লুকা দি পেসিওলির পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্তিলোমিও দি পেসিওলি। লুকা পেসিওলির পুরো নামটা কি? ফ্রা লুকা বার্তিলোমিও দি পেসিওলি। তো লুকা পেসিওলির বিস্তারিতটা আমরা এখান থেকে একটু পড়ে ফেলতে পারি। লুকা পেসিওলির বিস্তারিতটা আমরা এখান থেকে একটু পড়ে ফেলতে পারি। লুকা পেসিওলি আমরা আমাদের শীটে ওইটা বিস্তারিত দেওয়া আছে। লুকা পেসিওলি হচ্ছে জন্মগতভাবে, অর্থাৎ জন্মসূত্রে সে হচ্ছে ইতালির নাগরিক। ঠিক আছে, কোথার নাগরিক বলেন তো? ইতালির নাগরিক। সে কি করছে 1445 সালে, দেখেন মতান্তর আছে, আমি আগেও একটা ফ্রি ক্লাসে বলছিলাম 47 সাল কেউ বলে, কেউ বলে 45 সাল, কেউ বলে 46 সাল। ঠিক আছে, এই সালে সে জন্মগ্রহণ করছে। কোথায়? ইতালির ভেনিস নগরীতে। কোথায়? ইতালির ভেনিস নগরীতে। এবং মৃত্যুবরণ করছে সে কবে? 1517 সালে। মতান্তরে 1514 সালে। এটাই বেশি অ্যাকসেপ্টেবল। 1517 সালটাই বেশি অ্যাকসেপ্টেবল। ওকে, তারপরে 1445 সালটা বেশি অ্যাকসেপ্টেবল। এখানে 47 সালটাও অ্যাকসেপ্টেবল দেওয়া যায়। তাহলে এই যে এই লুকা পেসিওলির পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্তিলোমিও দা পেসিওলি, আমাদের শীটে এটা আছে। এই লুকা পেসিওলির জন্মসূত্রে ইতালীয় নাগরিক এবং ইতালির ভেনিস শহরে সে বড় হয়ে উঠছে। সে ওই ভেনিস শহরের অধিবাসী। এই ভেনিস শহরের অধিবাসী হওয়ার কারণে একটা প্রশ্ন আসে যে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? এই আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে ইতালির ভেনিস শহর থেকে। মানে লুকা পেসিওলি যেখানে বেড়ে উঠছে, যেখানে জন্মগ্রহণ করছে, সে জায়গায়। এই লুকা পেসিওলি কি করছে 1494 সালে, কখন বলেন তো? 1494 সালের 10 নভেম্বর। খেয়াল করেন, 1494 সালের 10 নভেম্বর সে হিসাব বিজ্ঞানের যে দুতরফা দাখিলা পদ্ধতি, এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে একটা বই লিখছে। সেই বইটার নাম কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। ঠিক আছে, এই বইটা দেখেন, এই ভদ্রলোক যেহেতু ইতালীয় নাগরিক, এই বইয়ের ভাষাটাও কি ছিল? ইতালীয়। এবং বারবার বলা হচ্ছে এই ভদ্রলোক পেশায় কি ছিলেন? একজন গণিতবিদ। পেশায় কি ছিলেন? গণিত শাস্ত্রবিদ। পেশায় কি ছিলেন? গণিত শাস্ত্রবিদ। সে এই বইটা কবে লিখছে? 1494 সালে 10 নভেম্বর। এই 10 নভেম্বরটাকে এই জন্য, যেহেতু এটা হিসাব বিজ্ঞানের একটা ঐতিহাসিক দিন, এই 10 ডিসেম্বর কি বলা হয়? আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। তাহলে 10 নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস। পাশে উত্তর না দেয়া থাকলে ভালো হতো না। পাশে তো আপনাদের প্র্যাকটিসের জন্য, এই যে কেউ বলেন পাশে দিয়েন না, কেউ বলেন পাশে দেন, এই তো নানান সমস্যা। তো এতগুলো এমসিকিউ, এটা তো র্যাপস এর বই। হ্যাঁ, এটা র্যাপস এর বই, এই জন্য এইভাবে দেওয়া। আর আমার শিটে ও পাশে উত্তর দেওয়া এবং বোল্ড করে দেওয়া, আপনারা শুধু পড়বেন। আচ্ছা, প্র্যাকটিসের জন্য তো আমরা পরীক্ষা নিবই, তখন পরীক্ষায় দেখা যাবে যে আপনি কতটুকু ভালো পারেন বা পারেন। তাহলে এই হচ্ছে লুকা পেসিওলির ডিটেলস, এতটুকু জানলে হবে। সে পেশায় পাদ্রী বা ধর্মযাজকও ছিল। সে ওই যে খ্রিস্টানদের ফাদার থাকে না, ওই টাইপের, মানে সে ছিল পোপের অনুসারী। এই জন্য সে পাদ্রী বা ধর্মযাজকও তাকে বলা হয়ে থাকে। কেউ তাকে দার্শনিকও বলে। তবে
রিলেভেন্ট হচ্ছে গণিতবিদ, গণিত শাস্ত্রবিদ। ওকে, তাহলে এই হচ্ছে তার ঘটনা। তারপরে আর কি, লুকা বেসেল একজন কি ছিলেন? এই যে দেখেন, লুকা বেসেল একজন কি ছিলেন? গণিতবিদ। সিম্পল কোশ্চেন, লুকা বেসেল একজন কি ছিলেন? গণিতবিদ। এই যে এই প্রশ্নটা সাধারণত তেমন একটা আসতে দেখা যায় না। হিসাব বিজ্ঞান দিবস কত তারিখ পালন করা হয়? কবে পালন করা হয়? 10 ডিসেম্বর। কবে পালন করা হয়? 10 ডিসেম্বর আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের মালিক, এগুলা কিছু পাবলিক ডিগ্রি, এগুলা রিডিং করলেই হবে। ওকে, সো এখানে মোটামুটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হিসাব রক্ষকের পদবি কি? প্রধান হিসাব রক্ষক আছে না? প্রধান হিসাব রক্ষক পদবি হচ্ছে কম কন্ট্রোলার হবে এটা, হ্যাঁ, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। তারপরে এখানে 11 নম্বর প্রশ্ন দেখেন, কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? শনাক্তকরণ আছে, তারপরে লিপিবদ্ধকরণ আছে, তথ্য আদান প্রদান আছে, অস্তিত্ব যাচাইকরণ নাই। ঠিক আছে, পারবেন না ইনশাল্লাহ? আমি কিছু প্র্যাকটিস করে দিলাম, এখন বাকিগুলো আপনারা করে ফেলবেন, ইনশাল্লাহ পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করছি। হ্যাঁ, এই যে হিসাব বিজ্ঞানের কি একটা প্রশ্ন আসছে দেখেন, হিসাব বিজ্ঞানের ইনপুট এবং আউটপুট কি? কোনটা ইনপুট আর কোনটা হচ্ছে আউটপুট? দেখেন, হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, আমরা পড়ছি, আর আউটপুট হচ্ছে কি আর্থিক বিবরণী। পড়াইছে কিনা বলেন? ইনপুট আর আউটপুট পড়াইছে। সো এইভাবে কিন্তু আপনি ধাপে ধাপে ইনশাল্লাহ এইভাবে প্র্যাকটিস গুলো করলে, কোন একটা টপিক পড়ছেন সাথে সাথে যদি কিছু প্র্যাকটিস করেন, আমরা এই স্টাইলে পড়বো সবসময়। যে টপিকটা পড়বো তার কিছু প্র্যাকটিস দেখবো, যে টপিকটা পড়বো তার কিছু প্র্যাকটিস দেখবো, তারপর সম্মিলিত ভাবে আপনারা প্র্যাকটিস তো করবেনই। তাহলে চলেন হচ্ছে আমাদের পরের অংশে আমরা চলে যাই। তাহলে এই যে শীটের মধ্যে কোথায় পাবেন এই অংশগুলা? শীটের মধ্যে এই যে দেখেন হিসাব বিজ্ঞান প্রক্রিয়া দেওয়া আছে। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ, প্রাথমিক উদ্দেশ্য, যে শনাক্তকরণের ঘরে আমি কিন্তু লিখে দিছি। প্রাথমিক উদ্দেশ্য হিসাব বিজ্ঞানের মূল উপাদান ইনপুট হচ্ছে লেনদেন, ওই যে শনাক্তকরণ মানে হচ্ছে লেনদেনকে বোঝানো হচ্ছে। তারপরে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া 3টা ধাপ, এই 3টা ধাপকে আবার হিসাব রক্ষণ বলা হয়। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য, আউটপুট, এই জিনিসগুলো কিন্তু এখানে আমি আলোচনা করে দিচ্ছি, সুতরাং আপনারা পড়লেই ব্যাপারগুলা ইজিলি বোঝা যাবে। তারপরে এই যে লুকা বেসেলি নিয়ে কথা আছে, এগুলো আমরা আলোচনা করে ফেললাম। বুক কিপিং অর্থাৎ হিসাব রক্ষণের মধ্যে 6টা অধ্যায় ছিল। লুকা বেসেলির পুরো নাম দেওয়া আছে এখানে, ফ্রা লুকা বার্তোলোমিও দে বেসেলি। তারপরে দেখেন কত কিছু পড়া শেষ। এরপরে এই তথ্যগুলো অলরেডি আমাদের পড়া শেষ। মূল উদ্দেশ্য, মূল উপাদান, মূল ভিত্তি, আউটপুট, এগুলো পড়া শেষ। ঠিক আছে, এগুলো পড়া শেষ। এবার আমরা যেটা পড়বো, এই যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য দেখেন। হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের মধ্যে পার্থক্য অলরেডি আমি পড়াই ফেলছি। হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ ধাপ হলো হিসাব রক্ষণ, আর হিসাব বিজ্ঞান হলো একটা শাস্ত্র। হিসাব বিজ্ঞানের পরিধি কি ব্যাপক, হিসাব বিজ্ঞানের পরিধি কি ব্যাপক। এই জায়গাটা আপনারা পড়লে নিজেরাই বুঝতে পারবেন। আর কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে, শীট যেহেতু সবকিছু রাখতে হচ্ছে, ঠিক আছে, শীটের মধ্যে কিছু অতিরিক্ত তথ্য থাকবে, এই জিনিসগুলো আপনাদের পড়া দরকার নেই। এই যে বিনিময় যোগ, মুদ্রা যোগ, তারপরে কেউ যদি একবার রিডিং করে দেখতে চান, অনেকদিন ধরে পড়েন না, তারা পড়েন। আমি যে জায়গাগুলো বলে দিব শুরু ওই জায়গাগুলো আপনারা পড়বেন। ওকে, এবার আসেন হচ্ছে আমরা যে অংশটা পড়বো, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী পড়বো আমরা। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। এই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী পড়ার আগে একটা লাইন আপনাকে একটু পড়তে হবে। সেই লাইনটা কি? যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যটা কি ছিল? তথ্য সরবরাহ করা। তাই হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসার ভাষা বলা হয়। মানে একজন ইনভেস্টর আপনার প্রতিষ্ঠানে সে ইনভেস্ট করবে, সে কি দেখে ইনভেস্টমেন্ট করবে? সে আপনার চেহারা দেখে ইনভেস্টমেন্ট করবে? সে আপনার পোশাক দেখে ইনভেস্টমেন্ট করবে না। সে দেখবে আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল হেলথ, ফাইন্যান্সিয়াল কন্ডিশন। সো সে ফাইন্যান্সিয়াল হেলথ বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখার জন্য আপনার কাছে কি চাবে? আর্থিক বিবরণী চাবে। আর্থিক বিবরণীগুলো আপনার কিসের মাধ্যমে শেয়ার করবেন? আর্থিক বিবরণী তো অ্যাকাউন্টিং থেকে দিতে, মানে অ্যাকাউন্টিং রিলেটেড তো আর্থিক বিবরণী, তাই না? আর্থিক বিবরণীর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, পরে ধরেন হচ্ছে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এগুলো দেখে সে সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানের অবস্থা কি। তাহলে ইনভেস্টরদের সাথে আপনি কি কোন ভাষায় কথা বলতেছেন? হিসাব বিজ্ঞানের ভাষায় কথা বলতেছেন, তাদেরকে হিসাব বিজ্ঞান বোঝাচ্ছেন। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলবেন, হিসাব বিজ্ঞানের ফিল্ডের ল্যাঙ্গুয়েজ দিয়ে তার সাথে কথা বলবেন। এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। ব্যবসা কথা বলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়, হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাও বলা হয়, তথ্য ব্যবস্থাও বলা হয়ে থাকে। ওকে, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। তো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী আমরা জানি দুই ধরনের, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ আর বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মনে রাখবেন, সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী যদি হইতে হয়, আমরা বাহ্যিক নিয়ে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে? বাহ্যিক নিয়ে আমরা কোনো কাজ করবো না, বাহ্যিক নিয়ে আমরা পড়াশোনা করবো না। আমাদের পড়াশোনার কাজ হচ্ছে অভ্যন্তরীণ অংশটা নিয়ে। সো অভ্যন্তরীণ ব্যক্তিরা ও প্রতিষ্ঠানের ভিতরে থাকবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে কোনো সিদ্ধান্তের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকবে।
প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্তের সাথে তারা কি থাকবে, প্রত্যক্ষভাবে জড়িত থাকবে। তৃতীয় কথা হচ্ছে কি, তৃতীয় কথা হচ্ছে তারা সবাই হবে বেতনভুক্ত। কি হবে, এটা আমি আপনাকে আইডেন্টিফাই করতে সুবিধা করবে, এটা আমার বৈশিষ্ট্য অ্যাড করা। এটা বইয়ে পাবেন না, সিটে পাবেন না, কোথাও পাবেন না। বেতনভুক্ত মানে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা বেতনভুক্ত হবে, সোজা কথা। তারা কিভাবে বেতন পাবে, অভ্যন্তরীণ ব্যবহারকারীরা কিভাবে বেতন পাবে। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণকার ব্যবহারকারী হইতে হলে বেতনভুক্ত হইতে হবে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে হবে। একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। যেমন ধরুন হচ্ছে, উদাহরণগুলো দেখলে আপনি বুঝবেন। এই যে দেখেন শুরুতেই এই যে বিনিয়োগকারী, শেয়ার মালিকগণ, এই যে মালিক শব্দটা আসছে, এটা দেখার পর আপনার মনে হতে পারে স্যার মালিকরা তো বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু দেখেন তো এই যে শেয়ার হোল্ডারগণ, শেয়ার মালিকগণ, আপনিও তো শেয়ার ব্যবসা করলে কোনো একটা কোম্পানির শেয়ারের মালিক হতে পারেন। আপনি কি ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করেন, ও প্রতিষ্ঠানের ভিতরে থাকেন আপনি? না। আপনি কি ওই প্রতিষ্ঠান থেকে বেতন পান? না, পান। তাহলে এই বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারগণ, শেয়ার মালিকগণ সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে না। প্রশ্ন করতে তারা মালিক, তারপরেও কেন সিদ্ধান্ত গ্রহণের সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত থাকে না? কারণ এদের মাধ্যমে, এই শেয়ার হোল্ডারদের মাধ্যমে প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ নামে একটা বোর্ড তৈরি হয়, যেটাকে বলে বোর্ড অফ ডিরেক্টর। ওই বোর্ড অফ ডিরেক্টরকে তারা বেতন দেয় প্রতিষ্ঠান থেকে, তারাই প্রতিষ্ঠানে আলটিমেটলি চালায়। তাইলে দেখেন এরা মালিক হইলেও এরা কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে না, এটা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত না, এরা প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত না। এই জন্য বিনিয়োগকারী বা শেয়ার মালিকগণ এরা নর্মালি কোন কিসের, এরা হচ্ছে কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি পড়ছি না? তাহলে যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ, শেয়ার মালিকগণ এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কিন্তু এক মালিকানা বা অংশীদারি ব্যবসার মালিকগণ কিন্তু আবার এক মালিকানা প্লাস অংশীদারি, এক মালিকানা প্লাস অংশীদারি ব্যবসার মালিকগণ কিন্তু আবার অভ্যন্তরীণ ব্যবহারকারী। কারণ তারাই মালিক, তারাই প্রতিষ্ঠানের ভিতরে থাকে, তারাই সকল সিদ্ধান্ত গ্রহণ করে। অংশীদারি ব্যবসাদের মধ্যে কিছু অংশীদার বেতন পায়, আবার হচ্ছে এক মালিকানা ব্যবসার মালিক বেতন পাক না পাক সব তো তার মানে মানে তার ব্যবস্থাপনায় থাকে, তাই না? তাহলে এই যে কম মানে তিনটা ব্যবসায়িক সংগঠন, এক মালিকানা, অংশীদারি, হচ্ছে কোম্পানি। তাহলে এক মালিকানার অংশীদারি ব্যবসার মালিকদেরকে আপনি বলবেন অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর কোম্পানির মালিকদেরকে বলবেন বাহ্যিক ব্যবহারকারী। তারপরে আপনি এভাবে মিলাইতে পারেন। হ্যাঁ, আপনি বিভিন্ন শব্দ আপনি এখানে মানে মিলাইতে পারেন। যেমন ধরুন হচ্ছে কিছু কমন শব্দ আমি আপনাকে বলে দিই, এই কমন শব্দগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিছু কমন শব্দ, কি শব্দ? যেমন ধরেন থাকলো ব্যবস্থাপক, এগুলা দেখে বুঝবেন তারা বেতন পায়, প্রতিষ্ঠানের ভিতরে থাকে। পরিচালক, পরিদর্শক, সুপারভাইজার মানে পরিদর্শক। তারপর হচ্ছে উচ্চ পদস্থ, তারপরে কি দিতে পারেন? কর্মকর্তা, তারপর দিতে পারেন নির্বাহী, তারপর লিখে রাখতে পারেন যদি কারো কোনো শব্দের সাথে আন্ত বা অভ্যন্তরীণ থাকে। ঠিক আছে, এই শব্দগুলো থাকলে একবার চোখ বন্ধ করে তাকে আপনি কি করে দিবেন? অভ্যন্তরীণ ব্যবহারকারীর ক্যাটাগরিতে ফেলে দিবেন। এই শব্দগুলো থাকলে চোখ বন্ধ করে অভ্যন্তরীণ ক্যাটাগরিতে আপনি ফেলে দিবেন। ক্লিয়ার? এই শব্দগুলো থাকলে তাকে অভ্যন্তরীণ ক্যাটাগরিতে ফেলে দিবেন। ঠিক আছে, ওকে। তো এইগুলাই আপনি মূলত আমাদের শীটের মধ্যেও পেয়ে যাবেন। দেখেন ব্যবস্থাপক, পরিদর্শক, পরিচালক, উচ্চপদস্থ, নির্বাহী। দেখেন তো আমি সবগুলার এই অংশটা মার্ক করে দিছি, আপনি পড়লেই বুঝবেন যে আসলে এই অংশগুলো ছাড়া আর কিছু নাই। প্রত্যেকটাতে আমি এই অংশগুলো মার্ক করে দিচ্ছি। নির্বাহী, এই যে আন্ত, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপক, সুপারভাইজার, দেখছেন? এইখানে একটা ডিফারেন্ট শব্দ আছে, ট্রেজারার। ট্রেজারার মানে হচ্ছে কোষাধ্যক্ষ, ঠিক আছে? সেই ট্রেজারার বা কোষাধ্যক্ষ আপনি তাকে প্রতিষ্ঠানের সে অভ্যন্তরে থাকে, মানে প্রধান হিসাব রক্ষক বলতে পারেন। হ্যাঁ, কি বলতে পারেন? প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, মানে তার একটা অল্টারনেটিভ নাম দিলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আসলো, তাকেও কিন্তু এটা হালা। আর এই শীটের এই অংশটা একটু এডিট করতে আমি ভুলে গেছি। এখানে এক মালিকানা প্লাস অংশীদারি হবে। কি হবে? এক মালিকানা প্লাস অংশীদারি হবে। এক মালিকানা প্লাস অংশীদারি হবে, শুধু অংশীদারি না, সরি,
এক মালিকানা না সাথে অংশীদারিটাও যুক্ত হবে। তাহলে এ হচ্ছে ব্যবহারকারী, এ হচ্ছে কি ব্যবহারকারী, এইভাবে মনে রাখেন। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে দেখেন কর্মকর্তা ভার্সেস কর্মচারী, এই দুইটা ব্যক্তির মধ্যে আপনি কাকে, যদি শুধু কর্মকর্তা আর কর্মচারী থাকে, এই কর্মকর্তা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কর্মচারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, যদি কর্মকর্তা কর্মচারী থাকে। কিন্তু কর্মচারীর সাথে যদি আবার যেমন সরকারি চাকরি আমরা যারা করি সবাইকে বলা হয় কর্মচারী, সরকারি কর্মচারী, তো সেই ক্ষেত্রে যেমন হচ্ছে কর্মচারী যদি উচ্চপদস্থ কর্মচারী হয়, উচ্চপদস্থ কর্মচারী যে উচ্চপদস্থ আসার কারণে তখন কর্মচারী কিন্তু আবার অভ্যন্তরীণ ব্যবহারকারী হয়ে যাবে। নর্মালি কর্মচারী দেখেন এও সিদ্ধান্ত নিতে পারে, এও সিদ্ধান্ত নিতে মানে দুইজনের বেতন পায়, দুইজনের প্রতিষ্ঠান অভ্যন্তরে থাকে, কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, আর শুধু কর্মচারী সিদ্ধান্ত গ্রহণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকে না, সে সিদ্ধান্ত বাস্তবায়ন করে। তো শুধু কর্মচারী আসলে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে, আর উচ্চপদস্থ যুক্ত হয়ে গেলে বুঝতে হবে এটা অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে আসলে বুঝাচ্ছে। আশা করছি এ পর্যন্ত ক্লিয়ার। আরেকটা টপিক আমরা এখন একটু পড়বো, এই অংশটা হিসাব বিজ্ঞানের শাখা। হিসাব বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, কস্ট অ্যাকাউন্টিং, ধরুন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারাল অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এরকম অনেক পার্ট আছে। তবে অনেক হিসাব বিজ্ঞানের মধ্যে হিসাব বিজ্ঞানের প্রধান দুটি শাখা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। অনেকগুলো শাখার মধ্যে প্রধান দুইটা শাখা হচ্ছে কি আর্থিক হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞানকে আমরা বলতেছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর বাহ্যিক বা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানকে বলতেছি আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ওকে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং? সো খেয়াল করতে হবে, আমরা মূলত এটাকে ব্যবহারের পারপাসের ভিত্তিতে আমরা এটাকে ভাগ করব। সো প্রথমে আমরা এখানে একটা প্রবাদ বাক্য আমি ফ্রি ক্লাসও লিখে দিয়েছিলাম আপনাদের মনে রাখার সুবিধার্থে। এই আর্থিক হিসাব বিজ্ঞান, এই যে অভ্যন্তরীণ আর বাহ্যিক ব্যবহারকারী বললাম না, এদের মধ্যে একটা পক্ষ আর্থিক হিসাব বিজ্ঞানকে ব্যবহার করে, আর একটা পক্ষ বাহ্যিক ব্যবস্থা মানে হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান ব্যবহার করে। যেখানে আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবহার করা হচ্ছে বাহ্যিক পক্ষটা, আর ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানটা ব্যবহার করা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ যারা আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো এটা মনে রাখার জন্য বলছিলাম যে হিসাব বিজ্ঞানের শাখায়, এই লাইনটা একটু লিখে নিতে পারেন, হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে। হিসাব বিজ্ঞানের শাখায় কি ঘটে? হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে। হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে। বিপরীত বর্ণ আপনি কিভাবে বুঝবেন খেয়াল করেন, এখানে এইভাবে চিন্তা করেন, হিসাব বিজ্ঞানের শাখায় বলছে বিপরীত বর্ণের মিলন ঘটে, তাহলে হিসাব বিজ্ঞানের একটা শাখা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞানটা কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে? অ বা আ। তাহলে ব্যবহারকারী তো দুইটা আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞানটা শুরু হয়েছে কি দিয়ে? অ দিয়ে। তাহলে ব্যবহারকারীদের থেকে তার বিপরীত বর্ণ নিতে হবে, বিপরীত বর্ণের মিলন ঘটে বলছে, বিপরীত বর্ণ। তাহলে তা শুরু হয়েছে অ দিয়ে, তাহলে ব্যবহারকারীদের মধ্যে অ দিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ, তাহলে একই রকম হয়ে যাচ্ছে, একই রকম নেওয়া যাবে না, বিপরীতটা নিতে হবে। তাহলে বিপরীত পক্ষটা কি? বাহ্যিক ব্যবহারকারী। তাহলে বাহ্যিকের ব দিয়ে শুরু হয়েছে, তাহলে বিপরীত বর্ণ হইলে কিনা দেখেন তো, অ আর হচ্ছে ব, বিপরীত বর্ণ। আবার দেখেন এখানে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান শুরু হয়েছে কি দিয়ে? ব দিয়ে। তাহলে সে কিন্তু এই বাহ্যিক ব্যবহারকারী নিবে না, সে তার বিপরীত বর্ণের ব্যবহারকারী নিবে। বিপরীত বর্ণের ব্যবহারকারী কি? অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ শুরু হয়েছে কি দিয়ে? অ দিয়ে। তাহলে দেখেন তো, ব ব বিপরীত হয়েছে কিনা? অ ব ব। তাহলে আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবহার করবে কারা বলেন তো? আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবহার করবে হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী যারা। কারা? বাহ্যিক ব্যবহারকারী যারা, তারা আর্থিক হিসাব বিজ্ঞান ব্যবহার করবে। আর্থিক হিসাব বিজ্ঞান বলতে বোঝাচ্ছে ওই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো আমরা তৈরি করি। তাহলে আলটিমেটলি বলেন তো, আমরা এই লাইনটা খাতার মধ্যে লিখে রাখেন ভালো করে, তাহলে আর্থিক বিবরণী কাদের জন্য প্রস্তুত করা হয়? যারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আর্থিক বিবরণী কাদের জন্য প্রস্তুত করি? যারা বাহ্যিক ব্যবহারকারী। আর আর্থিক বিবরণী প্রস্তুত করা কার কাজ? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা কারা ব্যবহার করে? বাহ্যিক ব্যবহারকারীরা ব্যবহার করে। আর ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান বা ম্যানেজারিয়াল, ম্যানেজারিয়াল মানে ম্যানেজমেন্টাল, তাই না? ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টিংটা ব্যবহার করে, অভ্যন্তরীণ, তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে বিপরীত বর্ণ দিয়ে মনে রাখতে পারেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনি মনে রাখতে পারেন। তাহলে আপনাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের শাখায় বিপরীত বর্ণের মিলন ঘটে, এইভাবে বিপরীত বর্ণ হয়ে গেছে। শাখা থেকে একটা বর্ণ নিবেন, ব্যবহারকারী থেকে একটা বর্ণ নিবেন,
এখানে একটা লাইন আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে লাইনটা দেখেন, বলছে বহিস্থ বহিস্থ ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যবহার কার্যনিকর তথ্য সরবরাহ করা হয়, তাই না? এটা পড়ছি না? আর আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে বহিস্থ ব্যবহার কার্যনিকর তথ্য সরবরাহ করা হয়ে থাকে। মূলত আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করি, তৈরি করি, এগুলো আমরা কাদের জন্য করি? যারা বাহ্যিক ব্যবহারকারী, তাদের জন্য আমরা এগুলা তৈরি করে থাকি। ক্লিয়ার? লেনদেন নিয়ে আপনাদেরকে আমার বেশি কিছু পড়ানোর কিছু নাই। লেনদেনের বৈশিষ্ট্যগুলো একটু দেখতে পারেন। লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি বলেন তো? লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, দুইটি পক্ষ থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, সংসম্পন্ন হইতে হবে, প্রমাণ্য দলিল থাকতে হবে, এগুলো লেনদেন। কিছু ব্যাখ্যা মানে দেওয়া আছে, উদাহরণ, এগুলো আপনারা দেখবেন। আর এই যে অংশটা আর্থিক অবস্থার পরিবর্তন, এই অংশটা আমি আজকে পড়াবো না আপনাদেরকে। হ্যাঁ, আর্থিক অবস্থা পরিবর্তন দুই ধরনের, যারা ফ্রি ক্লাস হিসাব সমীকরণের ক্লাসটা করছেন তাদের দেখার কথা। এই পরিমাণগত বা নিট পরিবর্তন আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন, এটা আমি আজকে পড়াবো না আপনাদেরকে, আমি হিসাব সমীকরণের ক্লাসে টাইম নিয়ে আপনাদেরকে জিনিসটা শেখাবো ইনশাআল্লাহ। তো এই গুণগত বা কাঠামোগত পরিবর্তন মানে হিসাব সমীকরণে যদি এক পাশে প্রভাব পড়ে, সংক্ষেপে একটু বলে দিই। আর যদি গুণগত বা এটা পরিমাণ বা নিটগত হচ্ছে দুই পাশে প্রভাব পড়লে, কয় পাশে? দুই পাশে। আর হিসাব সমীকরণের যে কোনো এক পাশে প্রভাব পড়লে এটাকে বলি আমরা গুণগত বা কাঠামোগত পরিবর্তন। মানে গুণের বা কাঠামোর পরিবর্তন হয়, আলটিমেটলি ফলাফলের কোনো পরিবর্তন হবে না। আগামী ক্লাসের আগে কেউ চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে হিসাব সমীকরণের ক্লাসটা দেখে নিতে পারেন, তাহলে ক্লাসে আপনি আরো ভালো বুঝবেন। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন যে কত প্রকার, দুই প্রকার। কি কি? পরিমাণগত বা নিট পরিবর্তন, আর হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এটা আজকে না, আমরা হিসাব সমীকরণের ক্লাস থেকে এটা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো শীটে এমন কোনো কিছু নাই যেটা আমি শীটে রাখি নাই। ঠিক আছে? এখন আমি আপনাকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে লেনদেনের শ্রেণী বিভাগ। কি পারবো? লেনদেন শ্রেণী বিভাগ। এই জায়গা থেকে আপনি প্রশ্ন কমন পাবেন, এই জায়গা থেকে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। ওকে, লেনদেনের শ্রেণী বিভাগ, এই জায়গাটা থেকে আপনি মাস্ট প্রশ্ন কমন পাবেন। তাইলে লেনদেনের শ্রেণী বিভাগে কি কি পড়বেন? যেমন প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন, এই জিনিসগুলো আপনার জানা দরকার নেই। প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন দুই ধরনের, এটা হচ্ছে অভ্যন্তরীণ বা আন্তঃ লেনদেন, আর হচ্ছে বাহ্যিক লেনদেন। এই দুইটা লেনদেনের মধ্যে আপনি পড়বেন হচ্ছে অভ্যন্তরীণ বা আন্তঃ লেনদেন। কি পড়বেন? অভ্যন্তরীণ বা আন্তঃ লেনদেন করবেন। এই অভ্যন্তরীণ বা আন্তঃ লেনদেনটা কি? যে সকল ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠান শুধু নিজে কি হয়? প্রভাবিত হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্তের কারণে লেনদেনগুলো হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে। বাহিরের কোনো সিদ্ধান্তের কারণে এই লেনদেন সংগঠিত হয় না, প্রাতিষ্ঠানিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে। ঠিক আছে? যে সকল আর্থিক ঘটনা বাহিরে বা তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়, বরং প্রতিষ্ঠানের নিজস্ব নীতি সিদ্ধান্তের কারণে সৃষ্টি হয়। কথা কি বুঝতেছেন? মানে বাহিরের কোনো পক্ষের এখানে কোনো ইনভলভমেন্ট নাই, এবং এটা শুধু প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত, মানে প্রতিষ্ঠানের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এই লেনদেন সংগঠিত হবে, এবং এর মাধ্যমে শুধু প্রতিষ্ঠান প্রভাবিত হবে। প্রতিষ্ঠান প্রভাবিত হবে, ওই সকল লেনদেনকে অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃ লেনদেন বলা হয়। উদাহরণ খুবই অল্প, দেখেন অবচয়, হট উদাহরণটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উদাহরণটা হচ্ছে অবচয়। অবলোপন তো একই জিনিস। এরপরে বিভিন্ন মুনাফা থেকে আমরা বিভিন্ন তহবিল সৃষ্টি করি না, এটা তো প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত। এই যে বিভিন্ন মুনাফা থেকে বিভিন্ন তহবিল সৃষ্টি করতেছে, এর ফলে কি অন্য কেউ প্রভাবিত হচ্ছে না? প্রতিষ্ঠানেই রাখতেছে, প্রতিষ্ঠান ভবিষ্যতে এগুলো ব্যবহার করতে পারে। তারপরে সোমবারের ব্যবহার, প্রধান ক্যাশিয়ার থেকে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান, এগুলো। তবে হট উদাহরণ হচ্ছে কি বলেন তো? এই দুইটা, নেট মুনাফাতে বিভিন্ন তহবিল স্থানান্তর, আর অবচয়টা মনে রাখবেন বেশি। অবচয় একটি অভ্যন্তরীণ বা আন্তঃ লেনদেন। ঠিক আছে? ওকে, তারপরে আসেন হচ্ছে এবার এখানে অর্থের আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে আবার তিন ভাগে ভাগ করেছে, নগদ, ধারে, অনগদ। এই তিনটার মধ্যে একটা পার্থক্য আপনাকে জানতে হবে। এখানে অনেকে সে গোলাই ফেলে। ধৈর্য আছে তো আপনাদের? অনেকক্ষণ ধরে দেখতেছি 20, 21, 23 মধ্যে আছেন, বাকিরা হয়তো ক্লাস করার সময় পাচ্ছে না। আপনারা ক্লাসে ধৈর্য রাখতে হবে, কিন্তু বলছি মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস না নিলে কিন্তু পড়ানো যাবে। ওকে, খেয়াল করেন তো, এই যে নগদ, ধারে আর হচ্ছে অনগদ, এই তিনটা লেনদেনের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? নগদ লেনদেন মানে তো আপনি দেখে বুঝবেন এই লেনদেন নগদে হয়েছে, নগদের টাকা আপনার কাছ থেকে গেছে বা নগদের টাকা আপনার কাছে আসছে, তো এটা দেখে আপনি বুঝে যাবেন। যেমন নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, এইরকম। বতেন না, বেতন হবে আর কি। আচ্ছা, তাহলে ধারে বা বাকিতে অনেকে কি করে, এই ধারে বা বাকিতে লেনদেনকে অনগদ লেনদেন মনে করে। এটা একটা চমৎকার ভুল, এই ভুল করা যাবে না। ধারে বা বাকিতে লেনদেনকে
অনগদ লেনদেন ভাবা যাবে না। ধারাবাহিক বাকিতে লেনদেনকে অনগদ লেনদেন ভাবা যায় না। কেন? ধারাবাহিক বাকিতে লেনদেনের সাথে অনগদ লেনদেনের পার্থক্য কোথায়? ভালো করে বোঝার চেষ্টা করেন, বেসিক ডিফারেন্সটা বুঝেন। ধারাবাহিক বাকিতে লেনদেন হচ্ছে এমন লেনদেন যার ফলে বর্তমানে আপনার থেকে কোনো টাকা যায় নাই বা আপনি দেন নাই, বর্তমানে আপনি টাকা দেন নাই বা আপনার থেকে টাকা যায় না, কিন্তু ভবিষ্যতে আপনাকে টাকা দিতে হবে কিংবা আপনি টাকা পাবেন। ধারে পণ্য ক্রয় করছেন, এখন দেন নাই, তো ভবিষ্যতে কিন্তু যে আপনার পাওনা তার কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে। ধারে পণ্য বিক্রি করছেন, এখন টাকা পান নাই, তো ভবিষ্যতে কিন্তু যে দেনা দাতা থেকে আপনি টাকা পাবেন, তাই কিনা বলেন? কিন্তু এই অনগদ লেনদেনটার বৈশিষ্ট্যটা কি? অনগদ লেনদেনকে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে, এটাকে অনগদ লেনদেন বলে না, আবার আপনি এটাকে বলা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স বলা হয়। মানে হচ্ছে অনগদ লেনদেন বলে, অনগদ ব্যয় বলে যায়। এইটার বেসিক বৈশিষ্ট্যটা হচ্ছে এই লেনদেনের ফলে বর্তমানে আপনার থেকে কোনো টাকা যায় নাই এবং ভবিষ্যতে আপনার থেকে কোনো টাকা পয়সা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো লাইভে থেকে ক্লাসটা শেষ করে ফেলবেন, তাহলে পরে প্র্যাকটিস করতে পারবেন। আমি কখন লাইভে ক্লাস করবেন পরে প্র্যাকটিস করবেন, অসুবিধা হয়ে যাবে না? আপনারা কিন্তু আজকে পুরো শীট প্র্যাকটিস করবেন না, আমি যতটুকু পড়াবো তার জন্য র্যাপসের যে প্র্যাকটিস শীটটা দিব, শুধু র্যাপসের প্র্যাকটিস শীটটা অনুশীলন করবেন। লেকচার 2 যখন শেষ করব তখন আপনি হচ্ছে পুরো শীটের 460 এমসিকিউ প্র্যাকটিস করবেন। কথা বুঝতে পারছেন? সব এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে পারবেন না, পরে আমার কিন্তু বকাঝকা করবেন। আমি এই র্যাপসের যে প্র্যাকটিস শীটটা দিব এটা শেষ করে ফেলবেন, আর এইটা আমি আপনাদেরকে যখন বলবো তখন করবেন। তাহলে অনগদ লেনদেনের ডেফিনেশন কি বুঝতে পারছেন? যে লেনদেনের ফলে বর্তমানে অর্থাৎ এখন আপনার থেকে কোনো টাকা যাবে না এবং ভবিষ্যতেও আপনার কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে? ওই লেনদেনগুলো হচ্ছে অনগদ লেনদেন। যেমন ধরেন অবচয়। অবচয় নামক একটা ব্যয় যে আপনি বাদ দিচ্ছেন, এই ব্যয়ের টাকা কি কেউ কোথায় নিয়ে যাচ্ছে? আপনি এই টাকাটা বেতন দিচ্ছেন একজনকে, সে বেতন নিয়ে চলে গেছে। এটা অবচয় বলে যে আপনি টাকা বাদ দিচ্ছেন, এই টাকাটা কি কেউ কোথাও নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে না। ভবিষ্যতেও নিয়ে যাবেন, এটা উল্টা আপনার প্রতিষ্ঠানে টাকা চলে আসছে। অবচয়ের ফলে ক্যাশ ইনফ্লো হয়, অবচয়ের ফলে টাকা আসে বলা হয়। তারপরে এরকম আছে হচ্ছে কুরিন, হ্যাঁ, অবলোপন। এই যে আমরা কুরিন বাবদ দেখাই, দেনাদার থেকে যে টাকা আদায় করা যাবে না। নগদ বাট্টা, দেখেন তো, নগদ বাট্টা, আপনার কাছে আমি 20,000 টাকা পাই, কারণ আপনি আমার কি করছেন, 20,000 টাকার মধ্যে আমি বলছি ঠিক আছে আপনি আমার 18,000 টাকা দেন, 2,000 টাকা মাফ। তাহলে এই যে 2,000 টাকা, এই 2,000 টাকা কি ভবিষ্যতে কোনো সময় গিয়ে আপনার কাছে আমি আবার চাইতে পারবো যে 2,000 টাকা আমাকে ফেরত দেন, বা পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে না? তো এগুলো নগদ লেনদেন বলা হয়। তারপর স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এই লাভ ক্ষতিটা ইনভিজিবল, মানে এটা দেখা যাবে না যে লাভ ক্ষতি হচ্ছে। আমি কিছুদিন ব্যবহার করছি, ব্যবহার করার পর এই সম্পত্তির এই ভ্যালু আছে, তারপর এটা বিক্রি করে কিছু বেশি টাকা পাইছি, লাভ হয়েছে, এটা ইনভিজিবল। তাহলে এই অনগদ লেনদেনের মধ্যে দেখেন তো আরেকটা কমন শব্দ পাইলাম না, অবচয়। অভ্যন্তরীণ লেনদেনের মধ্যে আমরা পাইছিলাম অবচয়, অনগদ লেনদেনের মধ্যে আসা পেলাম হচ্ছে কি, অবচয়। আর আরেকটা টাইপ আমরা পড়বো, সেটা পড়লে আমাদের লেনদেনের টাইপটা পড়া শেষ হয়ে যাবে। আরেকটা টাইপ হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন। এখানে আমরা পড়বো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এখানে কোনটা পড়বো? অদৃশ্যমান লেনদেন। খুবই সিলি জিনিস, পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে? তো যেসব লেনদেন নর্মালি অদৃশ্যমান করে আপনি চোখে দেখবেন না, এই তো সোজা কথা, আমরা চোখে পড়বে না, তো যেগুলো দেখা যাবে না এগুলো হচ্ছে অস্পর্শনীয় লেনদেন। সম্পত্তির অবচয়, অবলোপন। সুনাম কিনছেন, দেখা যাবে? সুনাম কিনছেন, সুনাম, এই যেমন ওই যে কি কিনছে না, এই এলন মাস্ক কি কিনে নিচ্ছে, টুইটার কিনে নিচ্ছে, নাম নিয়ে দিচ্ছে এক্স। তো সে কি টুইটারের কি কিনছে? টুইটারের নামটা কিনছে, নাম। এটা কি দেখা যায়? নামটা কি দেখা যাবে? দেখা যাবে। শেয়ার বা ঋণপত্রের বার্তা, প্রাথমিক খরচ, এগুলা দেখা যায় না, এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। তাহলে একটা জিনিসকে আপনি খেয়াল করছেন, অবচয় শব্দটা আমরা 3টা জায়গায় পাইছি। অবচয় আমরা আন্ত লেনদেনের মধ্যে পাইছি বা অভ্যন্তরীণ লেনদেনের মধ্যে পাইছি। অবচয়কে আমরা হচ্ছে অনগদ লেনদেনের মধ্যে পাইছি। অবচয়কে আমরা হচ্ছে অদৃশ্যমান লেনদেনের মধ্যে পাইছি। ঠিক আছে না? আন্ত, অনগদ, অদৃশ্যমান, আন্ত, অনগদ, অদৃশ্যমান। তাহলে এই প্রশ্নটা সব থেকে বেশি আসে, এই লেনদেন থেকে সব থেকে বেশি আসবে এই প্রশ্নটা। অবচয় কোন ধরনের লেনদেন? উত্তর হবে সবগুলা। অবচয়, আন্ত, অনগদ, অদৃশ্যমান। মনে থাকবে? অবচয়, আন্ত, অনগদ, অদৃশ্যমান, এই 3টে ক্যাটাগরিতে পড়ছে হচ্ছে অবচয়। ওকে, শেষ এ পর্যন্ত, শেষ। ওকে, এ পর্যন্ত শেষ হলে এবার আমরা আরেকটা পার্ট পড়বো, সেটা হচ্ছে হ্যাঁ, আমরা এই পার্টটা পড়বো। হিসাব বিজ্ঞানের 2টা ভিত্তি আছে না, এই 2টা ভিত্তিকে আমরা এখন একটু পড়বো। বকেয়া ভিত্তি আর হচ্ছে নগদান ভিত্তির তুলনামূলক পার্থক্য।
তো খেয়াল করেন বকেয়া ভিত্তিটা কি? বকেয়া ভিত্তি নগদান ভিত্তি আগে পড়ি। নগদান ভিত্তি বলতেছে ক্যাশ বেসিস, যে কোন একটা লেনদেন আমি হিসাবের বইতে তখনই লিখবো যখন ওই লেনদেন নগদে সংগঠিত হবে। মানে নগদে না হলে ওই লেনদেন আমি লিখবো না, নগদে না হলে ওই লেনদেন আমি কি করবো না, লিপিবদ্ধ করবো না। লেনদেন নগদে হইতে হবে, মাস্ট। আর এই নগদান ভিত্তির অসুবিধা দূর করার জন্য, কারণ সকল প্রতিষ্ঠান, বড় বড় যত প্রতিষ্ঠান আছে তারা শুধু নগদে লেনদেন করে না, তাদের লেনদেনের ম্যাক্সিমাম অংশ আসলে আপনার ধারে হয়। সো এই অসুবিধা দূর করার জন্য একটা মডার্ন বেসিসের আবার আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি বলতেছে ভাই, যখন আয় অর্জিত হবে, আয় অর্জিত হওয়া মানে কি, যখন লেনদেন সংগঠিত হবে আমি তখনই লিপিবদ্ধ করে ফেলবো। লেনদেন হইলে, আয় অর্জিত হইলে ব্যয় সংগঠিত হইলে বলা হয়, আয় অর্জিত হইলে ব্যয় সংগঠিত হইলে, মানে লেনদেন হইলেই লিখবো, লেনদেন হইলেই লিখবো। এটা কে বলছে? এটা বলছে বকেয়া ভিত্তি। এটা ধারে হয়েছে না নগদ হয়েছে আমার দেখার বিষয় না, লেনদেন তো হয়েছে, তাহলে আমি লিখে ফেলবো। তাহলে বলেন তো দুইটার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হবে কোনটা? সিম্পল জিনিসটা সব থেকে বেশি ব্যবহার হবে বকেয়া ভিত্তি, এবং এইটাই সব থেকে বেশি সামঞ্জস্যপূর্ণ কার সাথে? গ্যাপের সাথে। গ্যাপ এবং আইএফআরএস, খেয়াল করেন, আইএফআরএস, গ্যাপ এবং আইএফআরএস সাপোর্ট করে কোনটাকে? বকেয়া ভিত্তিকে সাপোর্ট করে, এর আগে সমর্থন করে না। এদেরকে কি করে না? আধুনিক হিসাব বিজ্ঞান বলেন, গ্যাপ বলেন, আইএফআরএস বলেন, এরা এই নগদান ভিত্তিকে সমর্থন করে না। কাকে সমর্থন করে? বকেয়া ভিত্তিকেই সমর্থন করে সবাই, ঠিক আছে? জনপ্রিয়তা সব থেকে বেশি, সমর্থন বেশি, সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? সো বকেয়া ভিত্তিতে কি বলছে? লেনদেন যেদিন হবে আমি সেদিনই লিখে ফেলবো, লেনদেন যখন হবে আমি তখনই লিপিবদ্ধ করবো। আমি এটার জন্য আর অপেক্ষা করবো না যে কখন আমি টাকা পাবো। এখান থেকে ম্যাথ আসে পরীক্ষায়, কিভাবে ম্যাথ আসে একটু দেখেন, কিভাবে ম্যাথ আসে দেখেন। এই লেনদেন থেকে কিছু প্রশ্ন আছে, এগুলা পড়েন। এই যে দেখেন 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটির জন্য কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না? কি হয় না? নগদ অর্থ ব্যয় হয় না, নগদে টাকা যায় না। তাই নগদে টাকা যায় মানে অনগদ লেনদেন, ধারে না কিন্তু, অনগদ লেনদেন। অ্যান্সার কি হবে? অবচয়। অনগদ লেনদেন, অ্যান্সার কি হবে? অবচয়। নিচের কোন ঘটনার হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না? মানে লেনদেন না আর কি, কোন ঘটনার হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধ হয় না? একজন কর্মচারী চাকরিচ্যুত হলে, এটা একটা আর্থিক ঘটনা না, এটা কি নয়, কোনো আর্থিক ঘটনা নয়, এটা লিপিবদ্ধ হবে না, এটা আর্থিক ঘটনায় লিপিবদ্ধ হবে না। ওকে, কোনটি লেনদেন নয়? কোনটি লেনদেন নয়? মজুত পণ্যের মূল্যবৃদ্ধি, এটা লেনদেন। আচ্ছা, এই যে দেখেন, কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না? মানে অনগদ লেনদেন, সোজা কথা। কি লেনদেন? অনগদ। অনগদ কোনটা? কুড়ি অবলোপন। অনগদ কোনটা? কুড়ি অবলোপন। 6 নম্বর প্রশ্ন, কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে? কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে? দেখেন, অবচয় একটা অনগদ লেনদেন, অবচয় রায়টার নাম অবলোপন, অনগদ লেনদেন। নগদ বার্তা অনগদ লেনদেন। স্টক লভ্যাংশ অনগদ লেনদেন। স্টক লভ্যাংশ কিভাবে অনগদ লেনদেন? এই স্টক লভ্যাংশ বলা হয় বোনাস শেয়ার। কি শেয়ার বলা হয়? বোনাস শেয়ার বলা হয়। এটাকে কি শেয়ার বলা হয়? বোনাস শেয়ার বলা হয়। বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার হচ্ছে আপনার শেয়ার মালিকরা, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার হোল্ডারগণ আছে, তারা যে কোম্পানির মুনাফা থেকে যে অংশটা পায়, এটা লভ্যাংশ বলে। এই লভ্যাংশ 2 প্রকার, এটা নগদ লভ্যাংশ, এটাকে বলা হচ্ছে স্টক লভ্যাংশ বা স্টক ডিভিডেন্ড। অর্থাৎ নগদে দিয়ে দিলে টাকা, এটা নগদ লভ্যাংশ। আর যখন লভ্যাংশ আমি নগদের পরিবর্তে শেয়ারে প্রদান করব, অর্থাৎ ওই সমপরিমাণ টাকার শেয়ার যখন আমি তাদেরকে দিয়ে দিব, এটার নাম হচ্ছে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। তাহলে এখানে কিন্তু আমি টাকা দিচ্ছি না, তাদেরকে আমি কি দিচ্ছি? ওই টাকার সমপরিমাণ আমি শেয়ার দিয়ে দিচ্ছি। সুতরাং এর ফলে কিন্তু টাকা আমার কাছে আসতেছে না, টাকা কিন্তু আমার কাছে অলরেডি ছিলই, নতুন করে কিন্তু আমার কাছে আর টাকা আসে নাই, পূর্বে প্রদত্ত ভাড়া। ঠিক আছে, তাহলে আমার তো আগে ভাড়া আমি দিছি, এটার জন্য আমার টাকা ব্যয় হবে। ঠিক আছে, কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? দেখেন কত প্রশ্ন আসে। কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? সম্পত্তি ক্রয় করছেন, নিশ্চয়ই বাইরে থেকে কিনে আনতে হবে। দায় পরিশোধ করছেন বাইরের কোনো পক্ষকে। সেবা প্রদান করছেন বাইরের কোনো পক্ষকে। খরচ পরিশোধ করছেন বাইরের কোনো পক্ষকে। দেখেন, অফিস মনিহারি দ্রব্যের ব্যবহার, সম্ভারের ব্যবহার, একটা উদাহরণ ছিল সম্ভারের ব্যবহার। সম্ভার মানে মনিহারি। কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নেই? এগুলো আপনার পারবেন, কথা কি বুঝছেন? মানে জাস্ট আপনাদেরকে দেখাইলাম কিভাবে মূলত প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। ঠিক আছে না? আশা করছি এগুলো প্র্যাকটিস করলে একটা তো আপনি আটকাবেন না। ঠিক আছে, এই যে কোনটি অদৃশ্যমান লেনদেন, পরীক্ষার প্রশ্ন আসছে, দেখেন তো পারেন কিনা। অদৃশ্যমান লেনদেন নয়, অবচয় অবলোপন লেনদেন, অবচয় লেনদেন। কিন্তু এই যে বাট্টাকরণটা কিন্তু অদৃশ্যমান লেনদেন নয়, এটা দেখা যায় তো।
যাই হোক, এগুলো আপনারা পারবেন। আমি যে অংশটা, এই অংশটা থেকে আপনাদের কয়েকটা প্রশ্ন দেখাতে চাইছিলাম। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করেন ভাই, চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। দেখো চলে আসে একটা প্রশ্ন। ওই যে বলছেন, কে যেন একজন কমেন্ট করছিলেন ভাই অ্যাডভান্স লেভেলের আলোচনা হবে কিনা, অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস হবে কিনা। দেখেন শুরুতে যে ছোট ছোট জিনিস পড়াইছিলাম, এগুলোর যদি ব্যবহার আপনি না জানেন, এই অ্যাডভান্স, এই ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসবে। নর্মাল যে চিন্তা ভাবনা করে পড়াশোনা করছেন, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না। এই ভিতর থেকে ডিপ কনসেপ্টের প্রশ্নগুলো আসবে। এটা আমি মেট্রো রেলে যখন পরীক্ষা দিয়েছিলাম, এই প্রশ্নটা আসছিল 5 মার্কের। মেট্রো রেলে পরীক্ষা দিয়েছিলাম, এই প্রশ্নটা আসছিল 5 মার্কের একটা প্রশ্ন। কি বলছে খেয়াল করেন, একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখ 1 লক্ষ টাকার কাপড় বিক্রি করা হয়েছে। কত তারিখ খেয়াল করেন, নভেম্বরের 30 তারিখ আপনি কাপড় বিক্রি করছেন। সংশ্লিষ্ট খরিদ্দারকে ডিসেম্বরের 5 তারিখে পণ্যের বিবরণী পাঠাইছেন। কাপড় বিক্রি করে দিয়েছেন কবে, 30 তারিখ, কিন্তু পণ্যের বিবরণী পাঠাইছেন কবে, 5 তারিখ। মানে আপনার এই পণ্য আমি পাঠাইছি, এই আছে। এবং 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে সে এর জন্য আপনাকে একটা চেক পরিশোধ করছে। ওকে, দোকান থেকে আইএফআরএস অনুযায়ী, কি অনুযায়ী, আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণের নীতি অনুসরণ করে। আইএফআরএস আয় চিহ্নিতকরণের নীতি অনুসরণ করে, আয় চিহ্নিতকরণের নীতি অনুসরণ করে। আয় চিহ্নিতকরণের নীতি কি, বা আয় স্বীকৃতি নীতি বলে আর কি এটাকে, আয় স্বীকৃতি নীতি। আয় স্বীকৃতি নীতি বলতে ওই বকেয়া ভিত্তিকে বোঝানো হয়, যে যখনই আয় অর্জিত হবে, ব্যয় সংগঠিত হবে, তখনই আমরা একটা লেনদেন লিপিবদ্ধ করে ফেলবো, যেটাকে আমরা বকেয়া ভিত্তি বলতে পারি। তাহলে বকেয়া ভিত্তি মানে আয় স্বীকৃতি নীতি, আয় স্বীকৃতি নীতি মানে আইএফআরএস। যেভাবে প্রশ্ন আপনাকে দেখ না কেন, আপনাকে বুঝতে হবে লেনদেন হয়েছে যেদিন, ওদিনে লিখে ফেলতে হবে। তাহলে এই 1 লক্ষ টাকার লেনদেনটা আমি কোন তারিখে লিপিবদ্ধ করব, বকেয়া ভিত্তি অনুযায়ী, আইএফআরএস অনুযায়ী, বা আয় চিহ্নিত করে নীতি অনুযায়ী আমরা কোন তারিখে লেনদেনটা লিপিবদ্ধ করব? নভেম্বরের 30, আমরা কি ডিসেম্বরের 5 নাকি ডিসেম্বরের 10? স্পষ্ট স্যার লেখা তো অনেক বড় দেখা যায়, ছোট দেখা যাওয়ার কথা। মোবাইলে তো যথেষ্ট ভালো দেখা যায় দেখতেছি। তাহলে আপনারা বলেন, আপনারা নিজেরাই বলেন কি হবে উত্তর। উত্তর না হয় নাই দেখলেন, উত্তর না দেখে বলেন তো এটা সঠিক উত্তর কি হবে, বলেন তো এটা সঠিক উত্তর কি হবে বলেন। আইএফআরএস বলেন, বকেয়া ভিত্তি বলেন, আয় স্বীকৃতি নীতি বলেন, যাই বলুক না কেন ভাই, বিশ্বাস করেন এটা চাকরি পরীক্ষা আসা একটা প্রশ্ন। দেখছেন চাকরি পরীক্ষায় এডমিশনের প্রশ্ন চলে আসে, এগুলো আপনার একাডেমিক লেভেলে কই পাবেন বলুন। বলেন তো, কেউ কি বলতে পারতেছেন না লেনদেনটা কয় তারিখ সংগঠিত হয়েছে? আমি তো আয় স্বীকৃতি নীতি, বকেয়া ভিত্তি, আয় চিহ্নিতকরণ নীতি, আইএফআরএস বলে দিলাম যে লেনদেন যে তারিখে সংগঠিত হয়েছে ওই দিনে লিপিবদ্ধ হবে। আপনারা বলেন না এই 3টে ডেটের মধ্যে কোন তারিখে লেনদেন সংগঠিত হয়েছে? এটা কি না পারার, না বোঝার মতো কিছু আছে? কোন তারিখে লেনদেন লিপিবদ্ধ হয়েছে বলেন। 30 নভেম্বর, সজল বলছেন 30 নভেম্বর, সমন বলছেন 30। বাকিরা কি বুঝতে পারতেছেন না আপনারা আমার কথা? লেনদেনটা কবে হয়েছে এটাই বুঝতেছেন কিনা বলেন। অনেকের হয়তো দেখেন, এখানে যদি বলতো নগদান ভিত্তি, তাহলে আর কোনো টেনশনে ছিল না, 10 ডিসেম্বরটা হচ্ছে উত্তর, কারণ এই 10 তারিখে গিয়ে আমি টাকা পাইছি। তাহলে নগদান ভিত্তি হলে আমরা 10 তারিখে উত্তর করতাম। তো বকেয়া ভিত্তি হয়তো অনেকে কনফিউজড, আমার কি 30 তারিখ হবে নাকি 5 ডিসেম্বর হবে। দেখেন 5 ডিসেম্বর আপনি বিবরণী পাঠিয়েছেন, কিন্তু লেনদেন কিন্তু হয়ে গেছে 30 নভেম্বর। মানে আপনার পণ্যের বিক্রয় কাজ সংগঠিত হয়ে গেছে, আয় অর্জিত হয়ে গেছে। পণ্য বিক্রি করছেন মানে আয় অর্জন হয়ে গেছে, টাকা আপনি পান নাই, এই আয় অর্জন হয়ে গেছে 30 নভেম্বর। সুতরাং আইএফআরএস বলেন, আয় স্বীকৃতি নীতি বলেন, বকেয়া ভিত্তি বলেন, এই জন্য 10 ডিসেম্বর আমার কি করতে হবে, 30 নভেম্বর হবে উত্তর। কিন্তু যদি বকেয়া ভিত্তির কথা বলতো তাহলে আমরা উত্তর করতাম কোনটা, তাহলে উত্তর করতাম হচ্ছে 10 ডিসেম্বর। দেখছেন প্রশ্ন কোথা থেকে আসে, এই ভিত্তি দিয়ে কেউ জীবনে এই প্রশ্ন প্র্যাকটিস করছেন? করেন নাই। বকেয়া ভিত্তি থেকে এই চমৎকার চমৎকার প্রশ্ন কিন্তু আসতে পারে। আমরা আরো কয়েকটা প্রশ্ন উত্তর করি। ক্লাস যদি আপনার এখন মনে হচ্ছে যে না ক্লাসে অনেক কিছু পড়ানো হয়ে যাচ্ছে, বিরক্ত লাগতেছে, তাহলে ব্রেক নিতে পারেন, পরে আবার ক্লাসে যুক্ত হবেন, কোনো সমস্যা নেই।
এই যে 2 নম্বর প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন একটু প্র্যাকটিস করি আমরা। আমি কথা দিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ আমি শিখাবো আপনাদেরকে, আপনি চাকরি পান আর না পান আপনি শিখবেন। দেখেন খেয়াল করেন, ধৈর্য ধরে যদি ক্লাসগুলো করতে পারেন আর কি। ডিসেম্বরের 15, 2018 তারিখে কোম্পানির জৈনিক খরিদ্দারের নিকট হতে, খরিদ্দার মানে ক্রেতা থেকে 28 ডিসেম্বর খেয়াল করেন তারিখে সম্পাদনের জন্য একটি কার্যাদেশ পেল, মানে একটি অর্ডার পাইছে। অর্ডারটা পাইছে কয় তারিখ? 15 ডিসেম্বর। কিন্তু এই কার্যাদেশ অর্থাৎ ওই অর্ডারটা সে সম্পাদন করবে কত? 28 ডিসেম্বর। তার মানে এই জায়গার মধ্যে আমার মূল ক্লুটা আমাকে দিয়ে দিছে, এই জায়গার মধ্যে আমাকে মূল ক্লুটা আমাকে দিয়ে দিছে। এখন আপনারা বুঝতে পারলে উত্তর করতে পারবেন, নয়তো পারবেন না। এখন দেখেন, আগেই অনেক কার্যাদেশ জমা পড়ে থাকায়, মানে 28 আমাকে যে ভদ্রলোক অর্ডার দিছিল সে বলছে তুমি আমাকে পণ্য পাঠাবে 28 তারিখ ডিসেম্বরে, কিন্তু যে কোম্পানির কাছে অর্থাৎ উত্তরা কোম্পানির কাছে এই অর্ডার পাওয়ার আগে আরো অনেকগুলো অর্ডার জমা আছে, এই অর্ডার পাওয়ার আগে তার কাছে আরো কিছু অর্ডার আছে। বলতেছে আগেই অনেক কার্যাদেশ জমা থাকায় জানুয়ারি 3, 2009 তারিখের পূর্বে কোম্পানিটি কার্য সম্পাদন করতে পারলো না। কি পারলো না? তার মানে কি বুঝতেছেন? কথা ছিল 28 ডিসেম্বর পণ্য পাঠাবে, কিন্তু তার কাছে অনেকগুলো অর্ডার থাকার কারণে সে কিন্তু 28 ডিসেম্বর পণ্য পাঠাইতে পারে না। কবে পাঠাইছে? 3 তারিখে যে পাঠাইছে এখানে কিন্তু স্পষ্ট বলে দেন, আপনাকে একটু চালাকি করে বুঝতে হবে। আগে অনেক কার্যাদেশ জমা পড়ে থাকায় জানুয়ারি 3 তারিখের পূর্বে পারে নাই, তার মানে 3 তারিখে পারছে। 3 তারিখের পূর্বে পারে নাই মানে কি? 3 তারিখের পারছে, ঠিক আছে। তারপরে কি করছে? তাহলে আমি পণ্য পাঠাইছি কয় তারিখ? জানুয়ারি মাসের 3 তারিখ। কবে পণ্য পাঠাইছি? জানুয়ারি মাসে 3 তারিখ। আপনি একবার স্পষ্ট বুঝেন, পূর্বে পারে নাই মানে কি? এই 3 তারিখে পারছি। আচ্ছা, উক্ত খরিদ্দারের সম্পাদিত কাজের জন্য 6 জানুয়ারি 2009 তারিখে একটি চেক পাওয়া গেল। কয় তারিখে পাইছি? চেক পাওয়া গেছে। 8 জানুয়ারি 2009 তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল। খরিদ্দারের উক্ত সম্পাদিত কাজের জন্য এত একটি চেক পাঠালো। দেখেন চেকটা পাঠাইছে 6 তারিখ, মানে যার কাছে পণ্য বিক্রি করেছে সে চেকটা পাঠাইছে 6 তারিখ। আর ওই উত্তরা কোম্পানির চেকটা পাইছে হচ্ছে 8 জানুয়ারি। উত্তরা কোম্পানির চেকটা পাইছে কয় তারিখ? 8 জানুয়ারি। আর টাকা ভাঙায় নিছে কত তারিখ? 10 তারিখ। দেখছেন কতগুলা ডেট। প্রথমে অর্ডার পাইছে 15 তারিখ, বলছে তুমি 28 তারিখ আমাকে পণ্য দিবা। সো আমার কাছে কি, আমার কাছে অনেকগুলো অর্ডার থাকার কারণে, উত্তরা কোম্পানির কাছে অনেকগুলো অর্ডার থাকার কারণে সে কি করতে পারে নাই? সে হচ্ছে আপনার 28 তারিখে পণ্য পাঠাইতে পারেনি। সে পাঠাইছে কবে? 3 জানুয়ারি। কিভাবে বুঝলাম? বলছে অনেক অর্ডার থাকার কারণে 3 জানুয়ারির পূর্বে আমি অর্ডার সম্পাদন করতে পারি নাই, মানে 3 জানুয়ারি আমি পণ্য পাঠাইছি। পণ্য পাঠানোর পর ওই খরিদ্দার মানে আমার ক্রেতা সে আমাকে একটা চেক পাঠাইছে 6 তারিখ। এই চেকটা আমার কাছে আইসা পৌঁছাইছে হচ্ছে 8 জানুয়ারি। কবে পৌঁছেছে? তার মানে আমি পাইছি কবে? আমি পাইছি হচ্ছে 8 তারিখ। আমি পাইছি কবে? এই চেক আমি পাইছি কবে বলেন? এই চেক আমি পাইলাম কবে? খরিদ্দার পাঠাইছে 6 তারিখ, কিন্তু আমি পাইছি কয় তারিখ? 10 তারিখ। টাকা ভাঙাইছি 8 তারিখ পাইছি, 10 তারিখ টাকা ভাঙাইছি। কবে টাকা ভাঙাইছি এটা ম্যাটার করে না, চেক পাই গেছি মানে তো নগদে টাকা পাই গেছি। তাহলে আমি টাকা পাইছি কয় তারিখ? 8 তারিখ। আর লেনদেন সম্পাদিত হয়েছে আলটিমেটলি 3 জানুয়ারি। তাহলে যদি আইএফআরএস, আয় স্বীকৃতি নীতি, বকেয়া ভিত্তির কথা বলে তাহলে উত্তর হবে 3 জানুয়ারি, কারণ লেনদেনটা সম্পাদিত হয়েছে 3 জানুয়ারিতে। লেনদেন সম্পাদিত হয়েছে কবে? 3 জানুয়ারিতে। আর টাকা যদি বলতো নগদান ভিত্তি অনুযায়ী, তাহলে নগদান ভিত্তি অনুযায়ী আপনি কনফিউজ হয়েন না। 6 তারিখে চেক পাঠাইছে, আপনি পান নাই, আপনি পাইছেন 8 তারিখ। চেক পাওয়া মানে নগদ টাকা পাওয়া। আপনি 10 তারিখ ভাঙাইছেন, অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন 10 তারিখ উত্তর হবে কিনা। না, 10 তারিখ উত্তর হবে না। আপনি তো চেক পাইছেন মানে টাকা পাই গেছেন, সেটা কয় তারিখ? 8 তারিখ। সেটা হচ্ছে নগদান ভিত্তি অনুযায়ী উত্তর হইতো। তাহলে বকেয়া ভিত্তি অনুযায়ী 3 জানুয়ারি, নগদান ভিত্তি অনুযায়ী উত্তর হইতো 8 জানুয়ারি। এর থেকে চমৎকার প্রশ্ন হইতে পারে, এর থেকে আর চমৎকার প্রশ্ন হইতে পারে। এটুকু কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন? এতটুকু কি ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন সবাই? সবাইকে ক্লিয়ার? এগুলো হচ্ছে আপনার বেসিক ফাউন্ডেশন বলতে পারেন। আমি অ্যাকাউন্টিং এর ফাউন্ডেশন যদি 2টা ক্লাসে না পারি তাহলে আমরা 3টে ক্লাসে এই টপিকটা শেষ করবো। হিউজ অনেক টপিক এই চ্যাপ্টারের উপরে। আপনি আমাকে একটু কমেন্টে জানান এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, এগুলো আপনারা পারবেন কিনা, পাবেন কিনা বলেন। এইখান থেকে যদি প্রশ্ন অ্যাডভান্স লেভেলের কোনো প্রশ্ন আসে তাহলে এই জায়গা থেকে আসবে, ঠিক আছে? ক্লিয়ার স্যার? যারা ক্লাসে আছেন ধৈর্য ধরে, অসংখ্য ধন্যবাদ সবাইকে।
বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। মুনতাহা বিনতে রাহাত বুঝতে পেরেছেন? সজল ক্লিয়ার? জেবা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ইনশাল্লাহ সব বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। আমরা এরকম সময় নিয়ে প্রত্যেকটা টপিক পড়বো ইনশাল্লাহ। শুধু প্র্যাকটিস করাটা আপনার দায়িত্ব। আপনি প্র্যাকটিস করতে পারলে আপনি সবই পারবেন। কোনো কিছু আপনার মানে পারবেন না এই বিষয় থাকবে না। আচ্ছা, আরেকটা পার্ট আমরা পড়বো। আমরা আরেকটু পড়ি নাকি? 11:23 বাজে, নাহলে আমরা কি করতে পারবো না। আমরা আসলে মানে আমাদের কি বলেন, আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমরা শেষ করতে পারবো না। আমাদের লেকচার শিটে ফেরত যাই। তাহলে বকেয়া ভিত্তি শেষ। হিসাব সমীকরণ আমরা লেকচার 2 তে পড়বো। হিসাব সমীকরণ আমরা লেকচার 2 তে পড়বো, কেমন? সুদীর্ঘ আলোচনা হবে হিসাব সমীকরণের উপরে ইনশাল্লাহ। আমরা একটু হিসাবটা পড়বো এখন। হ্যাঁ, আসেন আমরা আরো 10-15 মিনিট আমাদের লেগে যাবে ক্লাসটা শেষ করতে। কিছু করার নাই, বারবার বলছি, যদি ধৈর্য কারো না থাকে এখন চলে যান। চেক যদি বাউন্স হয় তাহলে তো লেনদেনটা নগদ হলো না, তখন কি হবে? মানে কি জানতে চাইছেন? প্রশ্নটা কি জানতে চাইছেন সেটা তো বুঝলাম না। এই চেক যদি বাউন্স হয়, আপনার তো চেক বাউন্স হলে সমস্যা কি? চেক বাউন্স হলে আপনি যেই পদ্ধতি অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধ করছেন তার উল্টা কাজটা করবেন। কারণ এই চেক বাউন্স হলো মানে তো এটা একবারে শেষ হয়ে গেল এমন না। এখন যার থেকে আপনি টাকা পান সে আপনাকে ব্যাংক বাউন্স করছে, এই চেক নিয়ে আপনাকে আবার কার কাছে যাবেন? আপনি আবার দেনাদারের কাছে যাবেন, ফেরত যাবেন না। তো দেনাদারের নাম তো অলরেডি আপনার খাতা থেকে আপনি ক্লোজ করে ফেলছেন, কাইটে ফেলছেন। তো দেনাদারের কাছে যদি আপনি যাইতে চান তাহলে তো আবার ফেরত আনতে হবে। ফেরত আনার পরে না আপনি তার কাছে যাবেন, ভাই তুমি আমাকে যে চেক দিছো সেই চেকের টাকা তো আমি মানে পাই নাই, এখন তো আমার টাকা তোমাকে দিতে হবে। তখন তার কাছে ফেরত গিয়ে তো আবার তার থেকে আপনি কি আনবেন? তার থেকে হচ্ছে আপনি লেনদেন করার মানে টাকা আপনি আদায় করতে যাবেন, তাই না? আচ্ছা, তো এখানে যে বিষয়টা বলতেছিলাম, না নগদান ভিত্তি বকেয়া ভিত্তি লিখতে স্বীকৃত হবে। হ্যাঁ, তখন তো বকেয়া ভিত্তি, তখন নগদান ভিত্তি করতে হবে, নগদ টাকার তো সম্পৃক্ততা নাই। পরবর্তীতে এখানে আপনার হচ্ছে মানে কি আসবে, টাকা পয়সা আপনি পাবেন। বকেয়া ভিত্তি, এই জন্যই নগদান ভিত্তির তো অনেক অসুবিধা, এগুলো দূর করার জন্য পরবর্তীতে বকেয়া ভিত্তির আসলে আবির্ভাব হয়েছে। এরকম আপনার এরকম এই যে কোশ্চেন যেগুলো আপনি নগদান ভিত্তিতে মিলাইতে পারবেন না, ওগুলাই আমরা বকেয়া ভিত্তিতেই অনুসরণ করে লিপিবদ্ধ করি। আসলে হিসাবের ব্যাপারটা একটু জটপট দেখে ফেলবো আমরা। তো এই হিসাব ছোট জায়গা, কিন্তু অনেক বেশি প্রশ্ন এখান থেকে আসে। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে কি বলা হয়? লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে, এইটা কিন্তু পরীক্ষা আসে। লেনদেনের সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। মূলত আমরা হিসাব বলতে খতিয়ানকে বুঝি বেসিক্যালি, তারপরেও আমরা এই লাইনটা মনে রাখবো যে লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। হিসাবে দুইটা ছক প্রচলিত আছে, একটা টি ছক, একটা জেড ছক। আমি বললাম না হিসাব মানে খতিয়ানকে বোঝায়। তো খতিয়ানকে তো বেসিক্যালি আমরা সংক্ষিপ্ত করি, লেনদেন গুলো শ্রেণীবদ্ধ করে ফেলি। একটা হচ্ছে টি ছক আছে, আর একটা হচ্ছে চলমান জেড ছক আছে। টি ছকে গড় আছে কয়টা? টি ছকে গড় হয় 8টা, চারটা চারটা করে, টি ছকে 2 দিকে 8টা করে। আচ্ছা, এটা কোনো আমাদের জানার বিষয়। আমাদের জানার বিষয় হচ্ছে নিচে সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার আর আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার। সনাতন পদ্ধতিতে সনাতন সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 3 প্রকার: ব্যক্তিগত হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয়ব্যয়বাচক হিসাব, সনাতন পদ্ধতিতে। আর আমরা যে ধাপগুলো জানি সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিটা হচ্ছে সব আদম। এটা কি? সব আদম।
সমাধান কি সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন। তো এখান থেকে সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন আমরা সবাই চিনি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই ব্যক্তিবাচক হিসাব আর এই নামিক হিসাবটা আমরা আসলে অনেকেই চিনি না। এই জায়গায় এসে আমরা কিন্তু অনেকেই গোলায় ফেলি। এই জায়গাটা একটু দেখে চলে। ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব যখন আপনার সামনে আসে তখন আপনার মনে হয় নিশ্চয়ই কোনো ব্যক্তির নাম বোঝাবে। ব্যক্তিবাচক হিসাব মানে কোনো ব্যক্তির নাম বোঝাবে। ব্যক্তিবাচক হিসাব বেসিক্যালি তিন ধরনের হয়। এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তি মানে কি? এটা ব্যক্তির নাম, স্পেসিফিক্যালি ব্যক্তির নাম থাকবে, ওইটা দেখে বোঝা যাবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। যেমন ধরেন করিম হিসাব, রহিম হিসাব, রেহান হিসাব, রিনা হিসাব, বিনা হিসাব, মানে স্পেসিফিক ব্যক্তির নাম থাকবে, এই জন্য তখন এটাকে বলবো স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। আবার কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব কোনটা? আমরা কোম্পানির ক্ষেত্রে পড়ছি না, কোম্পানিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। কোম্পানিকে কি বলা হয়? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। কেন? কারণ ব্যক্তি না হয়েও ব্যক্তির নিয়ে সে সুযোগ সুবিধা ভোগ করে। তাহলে এরকম কোন প্রতিষ্ঠানের নাম যখন পাবো তখন এটাকে আমরা বলবো কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তির নাম হলে স্বাভাবিক আর প্রতিষ্ঠানের নাম হলে কৃত্রিম। সব থেকে বেশি একটা উদাহরণ আছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এই উদাহরণটা বেশি আসে। যেমন কেয়া লিমিটেড, হাবিব অ্যান্ড সন্স লিমিটেড, র্যাঙ্কস লিমিটেড, গ্যাপ লিমিটেড, যাই হোক না কেন, প্রতিষ্ঠানের নাম হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আরেকটা ভাষা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। মানে এইটাকে বলা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আয় বা ব্যয়বাচক হিসাব, কিন্তু এটা যদি কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে, যেমন ধরেন আমি একটা দোকানে বকেয়া খাই, তাকে আমি অগ্রিম দিয়ে রাখলাম 5,000 টাকা, তখন ওই দোকানদার কি বলবে? এই 5,000 টাকা ফাহিম ভাই আমাকে দিছে, এই 5,000 টাকা কে দিছে? ফাহিম ভাই দিছে। তাহলে ওই 5,000 টাকা কার প্রতিনিধিত্ব করতেছে? আমার। আমি তাকে অগ্রিম দিছি, সে আমার থেকে অগ্রিম পাইছে। তাহলে এই যে অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়, এগুলা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি করে? প্রতিনিধিত্ব করে। এগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি করে? প্রতিনিধিত্ব করে। এই জন্য এগুলোকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। ঠিক একইভাবে মূলধনকেও প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। মূলধন কার প্রতিনিধিত্ব করে? মূলধন কার প্রতিনিধিত্ব করে? ব্যক্তির প্রতিনিধিত্ব করে। কার? মালিকের প্রতিনিধিত্ব করে, তাই না? এটাকেও প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবের আওতায় আমরা ফেলে দিতে পারি। কথা কি বুঝা গেছে? তাহলে এ হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ব্যক্তিবাচক হিসাবটা আপনারা ক্লিয়ার কিনা মনে? আর না হওয়ার তো কিছু নাই, সব তো বললাম। তাহলে একটু ডিটেলস এখানে পড়তে হবে। তারপর চলে আসেন হচ্ছে নামিক হিসাবটা পড়াইতে হবে। নামিক হিসাবটা একটু দেখে নেন। এই নামিক হিসাবের আরেকটা নাম হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাব আরেকটা নাম কি? আয় ব্যয়বাচক হিসাব। এই আয় ব্যয়বাচক হিসাবগুলোকে আমরা কি হিসাব বলি? অস্থায়ী হিসাব। কি হিসাব বলি? অস্থায়ী হিসাব বলি। নামিক হিসাবগুলোকে আমরা আয় ব্যয়বাচক হিসাব বলি, এগুলোকে আমরা অস্থায়ী হিসাব বলি। তো টেম্পোরারি অ্যাকাউন্ট বলা হয়, সময় সাময়িক হিসাব। এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অস্থায়ী, একটা নির্দিষ্ট সময় শেষে এগুলো আমরা বন্ধ করে দিই। এই যে নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাবগুলো যে অস্থায়ী, এগুলো একটা নির্দিষ্ট সময় শেষে আমরা বন্ধ করে দিই, শূন্য করে দিই এগুলার জের। এই বন্ধ বা শূন্য করে দিই কিসের মাধ্যমে জানেন? সমাপনী দাখিলার মাধ্যমে। আমরা সমাপনী দাখিলা নিয়েও পড়াশোনা করব। সমাপনী দাখিলার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে হিসাবকাল ধারণা অনুযায়ী, সমাপনী দাখিলার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে হিসাবকাল ধারণা অনুযায়ী নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয় বা তার কি করে দিতে হয়? শূন্য করে দেওয়া হয়। এই নামিক হিসাব বলতে তাহলে কাদেরকে বোঝাচ্ছে? সলিড আয় বা ব্যয়বাচক হিসাবকে শুধু আপনি নামিক হিসাব বলবেন। কথা কি বুঝতে পারতেছি? আয় বা ব্যয়বাচক হিসাব, আয় বা ব্যয়বাচক হিসাবকে আপনি নামিক হিসাব বলবেন। এবং এই নামিক হিসাবগুলো আমরা কোথায় প্রদর্শন করি? বিশদ বিবরণীতে। কোথায় দেখায়? বিশদ বিবরণীতে দেখায়। কোথায় দেখায়? বিশদ বিবরণীতে দেখায়। তাহলে বিশদ বিবরণীতে যে সকল আয় ব্যয় লিপিবদ্ধ করি এগুলাই নামিক হিসাব। বিশদ বিবরণীতে যা যায় ওইটাই নামিক হিসাব, সুদা কথা। আর নামিক হিসাবগুলো আমরা কি করি? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিই।
ঠিক আছে। কিন্তু স্থায়ী হিসাব, এই যে সম্পদ দায়ের হচ্ছে মূলধন, সম্পদ দায় মূলধন। দেখেন আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব 5 প্রকার: আয়, ব্যয়, সম্পদ, দায়, মূলধন। আয় ব্যয়কে আমরা বলতেছি নামিক হিসাব, কিন্তু সম্পদ, দায় আর মূলধন এই তিনটা হচ্ছে স্থায়ী হিসাব। এই তিনটা কি হিসাব? স্থায়ী হিসাব। অস্থায়ী হিসাব আর স্থায়ী হিসাব, অর্থাৎ নামিক হিসাব আর স্থায়ী হিসাবের মধ্যে পার্থক্য কি? নামিক হিসাব বা অস্থায়ী হিসাবগুলো আমরা বিশদের বিবৃতি দেখাই। স্থায়ী হিসাবগুলো আমরা যেগুলো বলে রিয়েল অ্যাকাউন্ট, এগুলো আমরা আর্থিক অবস্থা বিবৃতি দেখাই। সম্পত্তি দাখিলার মাধ্যমে যেমন আমরা এগুলোকে বন্ধ করে দিতে পারি, নামিক হিসাবগুলোকে আমরা বন্ধ করে দেই। এই সম্পত্তি দাখিলার মাধ্যমে আপনি স্থায়ী হিসাবগুলো বন্ধ করতে পারবেন না। এগুলা নিয়ে প্রতিষ্ঠান জনম জনম ধরে চলবে, অর্থাৎ যতদিন তার অস্তিত্ব আছে, ব্যবহার করা যাবে, ততদিন ধরে চলবে। কথা কি ক্লিয়ার? নামিক হিসাব কোনগুলো আর স্থায়ী হিসাব কোনগুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার এখানে এই গেল এটা। তো একটা হিসাব বিজ্ঞানের একটা বেসিক সূত্র আছে। হিসাব বিজ্ঞানের একটা কি আছে? একটা স্বর্ণ সূত্র আছে। হিসাব বিজ্ঞানের একটা কি সূত্র আছে? স্বর্ণ সূত্র। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র, এই গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং বিভিন্ন ভাইবা পরীক্ষা যেতে পারে। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কোনটি? গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং কোনটি? হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র হচ্ছে এই যে সব বাড়লে ডেবিট, সব কমলে ক্রেডিট। সব বাড়লে ডেবিট, সব কমলে ক্রেডিট। প্রশ্ন হচ্ছে স্যার সব কি? সতে হচ্ছে সম্পদ আর বতে হচ্ছে ব্যয়। তাহলে সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, সম্পদ আর ব্যয় কমলে ক্রেডিট। সব বাড়লে ডেবিট, সব কমলে ক্রেডিট। উল্টা দিকে আদম বাড়লে ক্রেডিট। আপনার ভাইবা পরীক্ষা যদি জিজ্ঞাসা কেউ আবার আদম বললেন না, কিন্তু আদম কমলে ডেবিট। আদম বাড়লো ক্রেডিট, আদম কমলে ডেবিট। তাহলে আদম কি? আতে হচ্ছে আয়, দতে হচ্ছে দায়, আর মতে হচ্ছে মূলধন। তাহলে মূলধন, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এইখান থেকে একটা চমৎকার প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। দেখেন এই যে 5টা হিসাব দেখলাম, সম্পদ, ব্যয়, আয় দায়, মূলধন, এগুলার স্বাভাবিক জের কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে? কি জের কি? স্বাভাবিক জের কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাভাবিক জের কি? এগুলা স্বাভাবিক জের কি ডেবিট নাকি স্বাভাবিক জের ক্রেডিট? কি স্বাভাবিক জের? মনে রাখতে হবে তাদের স্বাভাবিক ট্রেন্ড কি? বৃদ্ধি পাওয়া। স্বাভাবিক ট্রেন্ডটা কি? বৃদ্ধি পাওয়া। আয়ের পরিমাণ বাড়বে, ব্যয়ের পরিমাণ বাড়বে, দায়ের পরিমাণ বাড়বে, মূলধনের পরিমাণ বাড়বে, এগুলো হচ্ছে স্বাভাবিক ট্রেন্ড। তাহলে বৃদ্ধি পাওয়াটা হচ্ছে স্বাভাবিক ট্রেন্ড। তাহলে বৃদ্ধি পাচ্ছে, সম্পদ ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয় না? এই ডেবিটটা হচ্ছে তাদের স্বাভাবিক জের। এই জন্য সম্পদ আর ব্যয় সবসময় ডেবিট দিকে থাকে। আমরা পড়ছি না রেওয়া মিলের ডেবিট দিকে সম্পদ আর ব্যয় বসে। কেন বসে? কারণ তাদের স্বাভাবিক জের ডেবিট, এগুলো সবসময় ডেবিট পাশে থাকে। আর আয় দায় মূলধন এগুলার স্বাভাবিক জের হচ্ছে কি? ক্রেডিট। কারণ বাড়লে ক্রেডিট, এটাই তার স্বাভাবিক জের। এটাই তার স্বাভাবিক জের। এটাই তার স্বাভাবিক জের। কথা কি বোঝা গেছে? তাহলে আয় দায় মূলধনের স্বাভাবিক জের যেহেতু ক্রেডিট, এই জন্য এগুলা সবসময় সকল বিবরণীতে কোন পাশে থাকবে? এগুলো সকল বিবরণীতে সবসময় ক্রেডিট পাশে থাকবে। এগুলো সবসময় ক্রেডিট পাশে থাকবে। সবসময় কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে থাকবে। কথা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? তাইলে সম্পদ গুলা ডেবিট জেরের পাশাপাশি কিন্তু তার জের কি হইতে পারে? শূন্য হইতে পারে, কিন্তু ক্রেডিট হবে না। কারণ স্বাভাবিক জের শূন্য হইতে পারে বা ডেবিট হইতে পারে। স্বাভাবিক জের ডেবিট, কিন্তু জের কি হইতে পারে? ডেবিট জের হইতে পারে, শূন্য জের হইতে পারে। আবার আয় দায় মূলধনের রেগুলার স্বাভাবিক জের ক্রেডিট, ক্রেডিটের পাশাপাশি কি হইতে পারে? শূন্য হইতে পারে, কিন্তু কি হবে না? ক্রেডিট হবে না। মানে ডেবিট হবে না। ক্রেডিট হবে কিন্তু ডেবিট হবে না। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তাহলে এই যে আমরা পড়লাম, সম্পদ পড়লাম, আয় পড়লাম, ব্যয় পড়লাম, দায় পড়লাম, এগুলা কিন্তু নর্মালি হিসাব করলাম। এগুলা প্রত্যেকটার একটা বিপরীত হিসাব আছে, সেই জিনিসটাও আপনাদেরকে একটু দেখাবো। তাহলে এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন আসে, যে হিসাবের ধরন, ডেবিট ক্রেডিট, হিসাবের স্বাভাবিক জের, এগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। এই জায়গাগুলো প্রশ্ন আসবে। তো এখানে শীটের এই অংশটাতে সম্পদের প্রকারভেদ দেওয়া আছে। এই সম্পদের প্রকারভেদ এই বুড়া বয়সে আপনাদেরকে আমি পড়াইতে চাই না। আপনারা এখান থেকে মূলত যে সম্পদগুলো ভালো করে পড়বেন সেটা হচ্ছে এই যে তড়িৎ সম্পদ আছে। কি সম্পদ আছে বলেন তো? তড়িৎ সম্পদের পাঠটা ভালো করে পড়বেন। তড়িৎ সম্পদ,
তড়িৎ সম্পদ মানে যেটাকে আমরা বলে হচ্ছে লিকুইড অ্যাসেট, তরল সম্পদ। সোজা কথা, কি সম্পদ? তরল সম্পদ, লিকুইড অ্যাসেট। তরল সম্পদ মানে হচ্ছে যে সম্পদকে অতি দ্রুততার সাথে কোন রকমের আর্থিক ক্ষতি ব্যতীত নগদ অর্থে রূপান্তর করা যায়। মানে আপনি নগদে কনভার্ট করবেন, কিন্তু নগদে কনভার্ট করতে গেলে যে মূল্য ছিল সেই মূল্য পাবেন, তার মূল্য হারাবে না। সকল চলতি সম্পদে কি, সকল চলতি সম্পদকে আপনি তরল সম্পদ বলতে পারেন মাত্র দুইটা ছাড়া। কি কি ছাড়া? একটা হচ্ছে মজুত পণ্য, আর হচ্ছে অগ্রিম খরচ। এটা মজুত পণ্য, একটা অগ্রিম খরচ। একটা মজুত পণ্য আর একটা অগ্রিম খরচ, এই দুইটাকে তরল সম্পদ বলা যাবে না। সকল চলতি সম্পদই তরল সম্পদ, কিন্তু মজুত পণ্য আর অগ্রিম খরচ ব্যতীত। আর সব থেকে বেশি তরল হচ্ছে নগদ। সব থেকে বেশি তরল কি? নগদ। কারণ এটা অলরেডি নগদে রূপান্তর হয়ে আছে, এটাকে নতুন করে আর নগদে রূপান্তর করা দরকার নাই। এই জন্য তরল সম্পদ বের করে একটা সূত্র আছে, দেখেন। চলতি সম্পদ থেকে যদি আপনি সমপরি মজুদ আর অগ্রিম খরচ বাদ দেন, চলতি সম্পদ থেকে যদি সমপরি মজুদ আর অগ্রিম খরচ বাদ দেন, তাহলে তড়িৎ সম্পদ বা তরল সম্পদ পাওয়া যাবে। তাহলে তরল সম্পদ বা তড়িৎ সম্পদ বের করে একটা সূত্র পাই গেলাম। তারপরে এখানে আছে যে ক্ষয়িষ্ণু সম্পদ, ওয়াস্টিং অ্যাসেট। ক্ষয়িষ্ণু সম্পদ কি? এই নাম হয়তো অনেকে প্রথমবার শুনে থাকবেন। ক্ষয়িষ্ণু সম্পদ হচ্ছে যে সম্পদ একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যাবে না, এগুলো একেবারে ভ্যানিশ হয়ে যাবে। একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যাবে না, একবারে কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। এগুলোকে আমরা বলতেছি ক্ষয়িষ্ণু সম্পদ। যে সম্পদগুলো আমরা প্রকৃতি থেকে পাই এবং একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যাবে না, এগুলোকে বলা হয় ক্ষয়িষ্ণু সম্পদ। কি কি আছে? যেমন খনিজ সম্পদ। সোজা কথা, খনিজ সম্পদ, খনিজ থেকে আমরা যা পাই। এবং এগুলোর ক্ষেত্রে স্থায়ী সম্পত্তির অপচয় তো লেখি। স্থায়ী সম্পত্তির অপচয় আমরা লিপিবদ্ধ করি না। যেমন ধরুন হচ্ছে যেগুলা ধরা যায় শোয়া যায়, এগুলার ক্ষেত্রে আমরা লিখে হচ্ছে অবচয়। যেগুলো ধরা যায় না শোয়া যায় না, ওগুলোর ক্ষেত্রে লিখলে আমরা হচ্ছে অবলোপন। আর ক্ষয়িষ্ণু সম্পত্তির অপচয়ের নামটা হয় শূন্যীকরণ। ক্ষয়িষ্ণু সম্পত্তির অপচয়ের নামটা কি হয়? শূন্যীকরণ। ক্ষয়িষ্ণু সম্পত্তির অপচয়ের নামটা কি হয়? শূন্যীকরণ। তারপরে এখান থেকে ভালো করে পড়বেন হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির নামগুলো ভালো করে পড়বেন। কোনগুলা? অস্পর্শনীয় সম্পদ। তারপরে আরেকটা পার্ট ভালো করে পড়বেন, সেটা হচ্ছে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ। কি পড়বেন? অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ, যেগুলো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। বাস্তবে কোনো অস্তিত্ব নাই, এগুলোকে অলিক, কাল্পনিক বা ভুয়া সম্পদ বলে। সব থেকে হট উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে শেয়ার অবহার, আরটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, আরটা হচ্ছে প্রাথমিক খরচ। এগুলো হচ্ছে হট এক্সাম্পল, এগুলো বেশি আসে পরীক্ষায়। তারপরে এখান থেকে এগুলো আপনারা দেখলেন, দায় দেখলেন, স্বল্পমেয়াদী দায়, মধ্যমেয়াদী দায়, মূলধনের প্রকারভেদটা আমি আপনার এই সম্ভাব্য দায় চিনেন তো। কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটা কিন্তু বিভিন্ন সময় ভাইবা বোর্ড আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। কন্টিনজেন্ট লায়াবিলিটি কি? কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্ভাব্য দায়, মানে যে দায়কে কখনো আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয় না, মানে সম্ভাব্য দায়, হতে পারে আবার নাও হতে পারে। এগুলাকে আমরা কি করি না? আর্থিক বিবরণীতে প্রদর্শন করি না। আর্থিক বিবরণীর নিচে ফুটনোটে মানে টিকা আকারে আমরা দেখাই দিই। কি নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। তাহলে সম্ভাব্য দায়কে টিকা আকারে দেখাইতে হয় কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। যেমন আদালতে বিচারাধীন মামলা আছে, এই মামলা রায় আপনার পক্ষে আসতে পারে, আপনার বিপক্ষ যাইতে পারে। হ্যাঁ, জমির সংক্রান্ত দেনা পাওনা, এইগুলা আপনার কি সম্ভাব্য দায়ের ক্যাটাগরিতে পড়ে। এগুলা বলে কন্টিনজেন্ট লায়াবিলিটি, যেগুলা আসলে আপনার পক্ষে আসতে পারে, বিপক্ষে যাইতে পারে, মানে এখনো আপনার সলিড দায়ের সৃষ্টি হয় না, সোজা কথা। তারপরে এখানে আপনারা আরেকটা পার্ট পাবেন, সেটা হচ্ছে মূলধনের প্রকারভেদের মধ্যে স্থায়ী মূলধন, চলতি মূলধন, কার্যকরী মূলধন। এই দুইটা পার্ট আমি একটু আপনাদেরকে বলে দিই, যদি আমরা অন্য জায়গায় আমরা পড়ব। এই চলতি মূলধন বা কার্যকরী মূলধন, হ্যাঁ, এটা হচ্ছে মোট চলতি মূলধন। মোট চলতি মূলধন বা কার্যকরী মূলধন বের করার সূত্র হচ্ছে মোট চলতি সম্পদ। কি সম্পদ বলেন? চলতি সম্পদগুলো যদি আপনি যোগ করে দেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? মোট চলতি সম্পদ যদি আমরা যোগ করেন, তাহলে মোট চলতি মূলধন পাবেন বা মোট কার্যকরী মূলধন পাবেন। কিন্তু যদি নিট চলতি মূলধন বের করতে বলে আপনাকে, নিট চলতি মূলধন বা শুধু চলতি মূলধন, নিট চলতি মূলধন মানে হচ্ছে শুধু চলতি মূলধন, মনে রাখবেন। নিট চলতি মূলধন মানে কি? শুধু চলতি মূলধন। তাহলে নিট চলতি মূলধন বা চলতি মূলধন যদি বের করতে বলে, তখন সূত্র কি হবে? চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আরে মালিকানার সত্যকে কিন্তু বলা হয় নিট সম্পদ। মালিকার সম্পদকে কি বলা হয়? নিট সম্পদ বলা হয়। এটা একটু মনে রাখবেন, মালিকানার সম্পদকে নিট সম্পদ বলা হয়। নিট সম্পদের সূত্র কি? নিট সম্পদের সূত্র হচ্ছে এ মাইনাস এর এল ইকুয়ালস টু ওই, অর্থাৎ এই ওইটা হচ্ছে নিট সম্পদ, মানে মালিকানার সত্য। মালিকানার সত্য বের করতে হলে সম্পদ থেকে দায়ভার দিতে হবে। মালিকানার সম্পদ মানে কি? সত্য মানে কি? সম্পদ থেকে দায়ভার দিতে হবে। ঠিক আছে, সো আজকে আর কন্টিনিউ না করি,
অনেক আলোচনা ভাই, এত এত আলোচনা এই টপিকটার মধ্যে আমার 3টা লেকচার লেগে যেতে পারে। আমি 2টা লেকচারে আপনাদেরকে বলছি এটা আমি পড়াবো, মনে হয় না 2 লেকচারে পারা যাবে, হয়তো 3 লেকচার লেগে যেতে পারে। সো আমাদের ক্লাসগুলো এরকম অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট ক্লাস নিচ্ছে আপনাদের। সো ধৈর্য রাখেন, কোনোদিন ক্লাস 2 ঘন্টা হবে, কোনোদিন 1.5 ঘন্টা হবে, কোনোদিন 1 ঘন্টা হবে, ইট ডিপেন্ড। সো আজকে এই পর্যন্তই থাকলো। আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, পাশাপাশি এই শীটটাও আপনাদেরকে দিয়ে দিব। এই শীটের যে অংশগুলো পড়াইছি একটা অংশ বাদ আছে, না এই অংশটা না পড়াই দিলে আপনি আবার এটা পড়তে পারবেন না। এই একটা অংশ এখানে বাদ আছে, সেই অংশটা না পড়াই দিলে আপনি পুরো শীটটা প্র্যাকটিস করে মজা পাবেন না। এই অংশটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই প্লিজ, আমাকে আর 2টা মিনিট সময় দেন। এই অংশটা একটু দেখাই দেই, তাহলে পুরা যে র্যাপস থেকে যে শীটটা আমি আপনাকে দিচ্ছি এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই যে প্রতি বা বিপরীত হিসাব, এই অংশটা একটু দেখে যান। কন্ট্রা বা প্রতি বা বিপরীত হিসাব, কোনটা প্রতি বা বিপরীত হিসাব, কোনটা প্রতি বা বিপরীত হিসাবটা কি খেয়াল করেন। কোনটা প্রতি বা বিপরীত হিসাবটা হচ্ছে নর্মালি এতক্ষণ ধরে আমি যে আয় ব্যয় সম্পদ দায় মূলধন বললাম, এই প্রত্যেকটা হিসাবের একটা বিপরীত হিসাব আছে। এই প্রত্যেকটার একটা কি আছে, বিপরীত হিসাব আছে। যেমন ধরেন, তাহলে বিপরীত হিসাবের ধর্ম কি, বিপরীত হিসাব কাকে বলে, কন্ট্রা বা প্রতি বা বিপরীত হিসাব মানে হচ্ছে এর কাজ হচ্ছে তার যে হিসাব সে হিসাবের পরিমাণটা হ্রাস করা। ধরেন বিপরীত সম্পদ, তাহলে বিপরীত সম্পদের কাজ কি, মূল সম্পদের পরিমাণ হ্রাস করা। বিপরীত আয়, বিপরীত আয়ের কাজ কি হবে, আয়ের পরিমাণ হ্রাস করা। দায়ের মানে বিপরীত দায়ের কাজ কি হবে, দায়ের পরিমাণ হ্রাস করা। এগুলো পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কন্ট্রা অ্যাসেট, কন্ট্রা লায়াবিলিটি, কন্ট্রা এক্সপেন্স, কন্ট্রা রেভিনিউ, এই মানে এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো একটু খেয়াল করেন। তাহলে এখানে প্রথমে কি আছে দেখেন তো, প্রথমে আছে হচ্ছে বিপরীত কন্ট্রা বা প্রতি সম্পদ। প্রথমে কি আছে, বিপরীত কন্ট্রা বা প্রতি সম্পদ। তাহলে এমন এমন ওই এন্ট্রিগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে যেগুলো আমার সম্পত্তির পরিমাণ হ্রাস করে। তার মধ্যে টপ একটা এক্সাম্পল হচ্ছে প্রথম 3টা, পুঞ্জীভূত অপচয়। এক কথায় কি, পুঞ্জীভূত অপচয়। দেখেন তো, এই পুঞ্জীভূত অপচয় আমরা যে বিভিন্ন স্থায়ী সম্পদ থেকে কি করে বাদ দিই না, তো বাদ দেওয়ার ফলে ওই সম্পত্তির পরিমাণ কি বাড়ে না কমে, কমে যায়। তাহলে পুঞ্জীভূত অপচয় স্থায়ী সম্পত্তির বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অপচয় কি, স্থায়ী সম্পত্তির বিপরীত সম্পদ, তাই না? এটা স্পর্শনীয় হোক অস্পর্শনীয় হোক, এটা ক্ষয়িষ্ণু সম্পদ হোক, ক্ষয়িষ্ণু সম্পদের উপর অবলম্বন হয়, অবক্ষয় হয়। যেগুলো অস্পর্শনীয় সম্পদ এটার উপর অবলম্বন হয়, যেটা স্পর্শনীয় স্থায়ী সম্পদ এটার উপর অপচয় হয়। দেখেন অপচয় 3টা নাম, অপচয়, অবলোপন, অবক্ষয়। যেটা ধরতে পারেন ছুঁইতে পারেন এটার উপর অপচয়, যেটা ধরতে পারেন ছুঁইতে পারেন এটার উপর অবলোপন, আর যেটা একবার ব্যবহার করলে একবারে শেষ হয়ে যায় সেটা হচ্ছে অবক্ষয়। তাহলে এই যে এগুলা কার বিপরীতে, বিপরীত সম্পদ, স্থায়ী সম্পত্তির বিপরীতে। প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতির ফলে প্রাপ্য বিলের পরিমাণ হ্রাস পাবে, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতির ফলে প্রাপ্য বিলের পরিমাণ হ্রাস পাবে। দেনাদার বার্তা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতির কারণে দেনাদারের পরিমাণ হ্রাস পাবে। তাহলে এগুলোও কিন্তু পরীক্ষা আসতে পারে যে দেনাদার বার্তা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি কার বিপরীত সম্পদ, দেনাদারের বিপরীত। কারণ এগুলো আমরা দেনাদার থেকে বাদ দিই, কুঋণ সঞ্চিতি, দেনাদার বার্তা সঞ্চিতি আমরা দেনাদার থেকে বাদ দিই, এর ফলে দেনাদারের পরিমাণ কি পায়, হ্রাস পায়। তাহলে এগুলো হচ্ছে তার বিপরীত। এখন আরেকটা জিনিস সেখান থেকে শিখে রাখেন, নর্মাল সম্পদ কোন দিকে থাকে, একটু আগে শিখছি, নর্মাল সম্পদ হচ্ছে ডেবিট দিকে থাকে। তাহলে বিপরীত সম্পদ গুলা কোন দিকে থাকবে, বিপরীত সম্পদ গুলা থাকবে হচ্ছে ক্রেডিট পাশে। তাহলে সম্পদ যদি স্বাভাবিক জের হয় ডেবিট, তাহলে বিপরীত সম্পত্তির স্বাভাবিক জের হবে কি, ক্রেডিট। সম্পদের স্বাভাবিক জের যদি হয় ডেবিট, বিপরীত সম্পত্তির স্বাভাবিক জের হবে ক্রেডিট। কথা কি ক্লিয়ার? তাহলে এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলতে হবে, এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলতে হবে। কার বিপরীতে সেটাও মুখস্থ করবেন। বিপরীত কোনটা বা প্রতি দায়। এবার দায় দেখেন, যেমন হচ্ছে ঋণপত্র বা বন্ডের বা বার্তার অবহার, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, পাওনাদার বার্তা সঞ্চিতি। তাহলে এগুলা কোন জের প্রকাশ করবে, দায় নরমালি কোন জের প্রকাশ করে, ক্রেডিট জের। তাহলে এগুলো সবসময় প্রকাশ করবে ডেবিট জের। ওকে, তারপরে আসছে বিপরীত কোনটা বা প্রতি মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন কোন জের প্রকাশ করে, ক্রেডিট জের। তাহলে বিপরীত মূলধন বা মালিকানা সত্ত্ব কোন জের প্রকাশ করবে, ডেবিট জের। এবং এগুলো সবসময় ডেবিট পাশে থাকবে। যেমন ধরুন উত্তোলন, লভ্যাংশ, এখানে ছোট্ট করে একটা লাইন আছে ট্রেজারি স্টক, এইটা পরীক্ষায় আসবে। ট্রেজারি স্টক, ট্রেজারি শব্দটা দেখার পর মনে হতে পারে এটা সরকারের সাথে রিলেটেড। ট্রেজারি শব্দ দেখার পর কি মনে হতে পারে, সরকারের সাথে রিলেটেড মনে হয়। এটা সরকারি না, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড সরকার রিলেটেড। ট্রেজারি বিলের মাধ্যমে সরকার স্বল্পমেয়াদে অর্থায়ন করে, ট্রেজারি বন্ডের মাধ্যমে সরকার দীর্ঘমেয়াদে অর্থায়ন করে। কিন্তু ট্রেজারি স্টকটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, ব্র্যাকেটের লেখা আছে। তাহলে ট্রেজারি স্টকের সংজ্ঞাটা কি হবে, যারা মানে ক্লাসে আছেন তারা লিখে নিতে পারেন। ট্রেজারি স্টকের সংজ্ঞা হচ্ছে, ট্রেজারি স্টক বলতে বোঝানো হচ্ছে কোম্পানি যে শেয়ারটা একবার বাজারে বিক্রি করছে, সেই শেয়ারটা যদি সে পুনরায় আবার কিনে নেয়,
ওই শেয়ারটাকে বলা হয় ট্রেজারি স্টক, এবং এর ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। যখন বাজারে 20,000 শেয়ার আমি বিক্রি করছি, তাহলে মালিকানা সত্ত্বে অর্থাৎ মালিকের দাবি আছে 20,000 শেয়ারের, এখান থেকে যদি আমি 5,000 শেয়ার আমি কিনে নিই পুনরায়, তাহলে তাদের দাবি কমে এখন 15,000 হয়ে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইলে সুযোগ হবে। তাহলে এগুলো ডেবিট জেড প্রকাশ করবে, যেহেতু মালিকানা সত্ত্বে ক্রেডিট জেড প্রকাশ করে, এগুলো সবসময় ডেবিট জেড প্রকাশ করবে। ওকে, তারপরে আসেন কি সর্বশেষ দুইটা, সেটা হচ্ছে বিপরীত আয় বিপরীত ব্যয়। তো বিপরীত আয় হচ্ছে দুইটা, এটা বিক্রয় ফেরত বিক্রয় বার্তা। দেখেন তো এগুলো সবসময় আমরা কার থেকে বাদ দিই? বিক্রয় থেকে বাদ দিই। তাহলে বিক্রয় কোন জেড প্রকাশ করে? ক্রেডিট জেড। তাহলে এগুলো কি জেড প্রকাশ করবে? ডেবিট জেড। এই জন্য রেয়া মিল করতে গেলে একটা সূত্র পড়ছি, যার যার ফেরত তার তার বিপরীত। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা যে বিক্রয় ডেবিট, তার বিপরীত ব্যয়গুলো বিপরীত আয়গুলো বিপরীত পাশে থাকবে, এই জন্য এগুলো ডেবিট পাশে থাকে। এগুলা কেন ডেবিট কেন ক্রেডিট মুখস্থ না, এই সেন্সে এই কারণে এগুলো ডেবিট পাশে বসে, কারণ এগুলো বিপরীত আয়, আয়ের বিপরীত পাশে বসবে। আবার বিপরীত ব্যয় হচ্ছে দুইটা, কি কি? ক্রয় ফেরত ক্রয় বার্তা, ক্রয় ফেরত ক্রয় বার্তা। ওই ক্রয় বার্তাকে রেয়াত হিসাবেও বলা হয়ে থাকে, কন্ট্রা এক্সপেন্স অ্যাকাউন্ট। সো এই জায়গা থেকে প্রশ্ন ফরজ, এই জায়গা থেকে প্রশ্ন ফরজ, আপনি প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? সো র্যাপসার যে দ্বিতীয় শীটটা আমি দিছি, ওখানে এটার উপর প্রচুর প্র্যাকটিস আমি দিচ্ছি আপনাদেরকে। সো আমি একটা মেজর পার্ট, আজকে যে টার্গেট ছিল আমি সেই টার্গেট আশা করছি ফিল আপ করতে পারছি। এখন হচ্ছে আপনারা যদি পড়েন ইনশাল্লাহ এই প্রশ্ন অহরহ পরীক্ষা পাবেন। এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন, 10 নম্বর প্রশ্ন, পুঞ্জীবিত অবচয় উদাহরণ হলো একটি প্রতি হিসাবে। প্রতি হিসাব মানে বিপরীত হিসাব, কন্ট্রা হিসাবে। প্রতি হিসাব মানে বিপরীত হিসাব বা কন্ট্রা হিসাবে। যাই হোক, আজকে আর না পড়াই, অলমোস্ট 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে। সবাই ধৈর্য ধরে পুরো ক্লাসটা করবেন এবং র্যাপসের পুরো শীটটা আপনি শেষ করবেন। তাহলে রুটিন অনুযায়ী আগামীকালকে সন্ধ্যা 7টায় আবার আপনাদের সাথে দেখা হবে। সব ভালো থাকবেন। আপনাদের পরিচিত কেউ যদি ভর্তি হতে চায় তাদেরকে মানে মোটিভেট করেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনি বেনিফিটেড হবেন, বেনিফিটেড হবেন, বেনিফিটেড হবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। শীত পড়ে শেষ করে ফেলতে হবে, পরীক্ষা কিন্তু এই পুরো শীতটা যখন শেষ হবে, লেকচার 1, 2, 3 যাই হোক না কেন পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা কিন্তু ভালো করতে হবে। মানে পরীক্ষা ভালো করা মানে আপনি ভালো করে পড়ছেন। সো আজকে আপনারা এই শীটের যে অংশটুকু পড়াইছি মূল শীটের ওইগুলো পড়বেন আর র্যাপস থেকে প্র্যাকটিস করবেন। পুরো শীটটা যখন শেষ হবে তখন আপনি মূল শীটের 460 এমসিকিউ যে দিচ্ছে এগুলো পড়বেন। আমি বোর্ড এমসিকিউর একটা শীট আপনাদেরকে দিব। সব ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।